আর এবার আসবো সি ভোটার এক্সিট পোল। আপনাদের আগেই বলছিলাম এটা চূড়ান্ত ফলাফল নয়, তার কারণ দুপুর 3টে অবধি এই ফলাফল, 5টা অবধি ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়া অবধি ফলাফল, আর আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের হাতে এসে পৌঁছবে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সি ভোটার এক্সিট পোল দুপুর 3টে পর্যন্ত ডেটার ভিত্তিতে। ফের বলবো যে এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কিন্তু কোনো সম্পর্ক নেই, আমাদের জার্নালিস্টিক জাজমেন্টের কোনো জায়গাই এখানে নেই। সমীক্ষক সংস্থা সি ভোটারের দেয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরবো মাত্র। আর এক্সিট পোল কখনোই ধ্রুব সত্য নয়, তাই আনন্দিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমীক্ষা কখন হুবহু মেলে যায়, কখনো কখনো একেবারেই মেলে না। কাজেই ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু দিন পর্যন্ত। এখন দেখে নেব কি পাওয়া গেল সি ভোটারের এক্সিট পোলে। সি ভোটারের এক্সিট পোল বলছে যে 144টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টা আসন, বিজেপি পেতে পারে 13টি আসন, বাম, কংগ্রেস, অন্যান্যরা শূন্য। আবার বলছি, সি ভোটারের এক্সিট পোল দুপুর 3টে অবধি বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টা আসন, বিজেপি 13টি আসন, অন্যরা শূন্য। ভোটের শতাংশের হিসেব দেখব। ভোটের শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারে 59% ভোট, বিজেপি পেতে পারে 28% ভোট, বামেরা পেতে পারে 5% ভোট, কংগ্রেস পেতে পারে 6% ভোট, অন্যান্যরা 2%। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 59% ভোট, বিজেপি 28% ভোট, বামেরা 5% ভোট, কংগ্রেস 6%, অন্যান্যরা 2%। এবার দেখব 2015 সালের কলকাতা পুরো ভোটের সিনারিও কি ছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 113টি আসন, বিজেপি পেয়েছিল 7টি আসন, বামেরা 16টি আসন, কংগ্রেস পেয়েছিল 5টি ওয়ার্ড, অন্যান্যরা 3টি। এবার দেখব 2021 ছবিটা ঠিক কিভাবে পাল্টালো। 21 বিধানসভা ভোটের যদি ওয়ার্ড ভিত্তিক ফলাফল দেখি, তাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 131টা ওয়ার্ডে, বিজেপি এগিয়েছিল 12টি ওয়ার্ডে, বামেরা কোনো ওয়ার্ডে এগিয়েছিল না, কংগ্রেস একটি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল, অন্যান্যরা শূন্য। আর এবার পাশাপাশি রাখবো সি ভোটারের এক্সিট পোল এবং সি ভোটারেরই করা ওপিনিয়ন পোল। সি ভোটারের এক্সিট পোল দুপুর 3টে অবধি 131 দেখাচ্ছে, ওপিনিয়ন পোলের সংখ্যাটা ছিল 130। বিজেপি 13 দেখাচ্ছে, সেই 13 হুবহু একই ছিল ওপিনিয়ন পোলে। বামফ্রন্ট ওপিনিয়ন পোলে 1 ছিল, এখন আজকের 3টে পর্যন্ত এক্সিট পোলে 0 দেখাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা 0। এবার ভোটের শতাংশের হিসেবে আসবো। ভোটের শতাংশ হিসেব সি ভোটার এক্সিট পোল, তৃণমূল কংগ্রেস এই 3টে অবধি এক্সিট পোলে 59% ভোট পেতে পারে বলে সি ভোটার বলছে। সি ভোটারের ওপিনিয়ন পোল 52% ভোটের কথা বলেছিল। বিজেপি 28%, এক্সিট পোল সি ভোটারের দুপুর 3টে অবধি বলছে 24% দেখিয়েছিল ওপিনিয়ন পোল। সি ভোটারে 5% বামফ্রন্টকে দেখিয়েছিল ভোটের শতাংশের হিসেবে, 9% ছিল ওপিনিয়ন পোলে। ওপিনিয়ন পোলে 3% কংগ্রেসের, সেটা 6% হচ্ছে দুপুর 3টে অবধি পাওয়া এক্সিট পোলে, অন্যান্যরা 2% এক্সিট পোলে এবং ওপিনিয়ন পোলে 12%। আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, যেখানে খটকাটা, যেখানে প্রশ্ন উঠবে সেটা হচ্ছে বাম এবং কংগ্রেস। যদিও কেউ 2021 সালের গত বিধানসভা নির্বাচনের ফলাফল মনে করিয়ে দিতে পারেন, কিন্তু দৃশ্যত বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে বিশ্বনাথ দা আর্গুমেন্টটাই যদি দুর্বল হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই অপোজিশন স্পেসে গেইন হওয়ার কথা কংগ্রেস এবং বামের, অথবা কংগ্রেস অথবা বামের, সেটা হচ্ছে না। আপনি একমত? না, দেখুন, একটা জিনিস আপনাকে বলি যে এটা 3টে পর্যন্ত যে তথ্যগুলো এসছে তার সংকলন। ফাইনাল তথ্যটা আসলে আরো পরিষ্কার হবে, কারণ 3টের পরে অনেক গতি প্রকৃতি চেঞ্জ হয়েছে। যেমন আজকে খুব উৎসাহের সাথে এই বিশ্লেষণটা করতে পারতাম একদম, কিন্তু শেষ পর্যন্ত ভারাক্রান্ত হয়ে, মানে এটা ইনফ্যাক্ট এটা ডিসক্লোজ করতে পাবলিকলি আমার কোনো অসুবিধা নেই বিশ্বনাথ দা। এই এক্সিট পোলের ফিগার দিয়েই আমরা 6টা অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছিলাম। এক্স্যাক্টলি। তাহলে আজকে খুব ভারাক্রান্ত হয়ে আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইয়ং নেতা, তিনি হেরে গেলেন আর তৃণমূল কংগ্রেস জিতে গেল। এটা আমার কাছে খুব দুঃখের। মানে আমি আমার একাধিক ইন্টারভিউতে আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখতে চাই, ভরসা রাখতে চাই, উনি জিতুক, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি আনুক আমাদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হেরে গেল। কিন্তু এইবার মূল প্রশ্নে আসি যে দেখুন, এই নির্বাচনটা কার্যত শাসক দলের প্রাধান্য
প্রতিটি স্তরে আমরা দেখেছি, এবং এই ধরনের রেজাল্ট একটা আসবে, সেটা 130 হতে পারে বা 132 বা 34 হতে পারে, কিন্তু এই ধরনের একটা রেজাল্ট আসবে, এটা মানে এটা নিয়ে আমার মনে হয় কারো দ্বিমত ছিল না। যেটা দ্বিমত ছিল যেটা নিয়ে, সেটা হলো যে দ্বিতীয় পজিশনটা কে পাবে। সি ভোটার যে ফিগারটা বিজেপির জন্য দেখাচ্ছে, আমি বিষয়টা দ্বিতীয় পজিশনের আলোচনায় আসবো। আমি একবার দেবাংশুর কাছে যাব। দেবাংশু, আমার প্রশ্ন এইটাই যে আমাদের জ্ঞানে, সাংবাদিকতায় আসা শুধু নয়, জ্ঞানে এই রকম বিপুল 130+ মেজরিটি যেখানে ওপিনিয়ন পোলে আসছে শাসক দলের পক্ষে, এই রকম দুর্ধর্ষ রেজাল্ট আমরা কোনোদিন দেখিনি শাসক দলের পক্ষে। হ্যাভিং সেড দ্যাট, এই রেজাল্ট আমি তর্কের খাতিরে ধরে নিলাম, ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বহু সংশয় আছে, কিন্তু ধরে নিলাম যে এটা ঠিক। আমি বলছি প্রত্যেকটি বিরোধী দল, দেবাংশু, এইটা বলার সুযোগ পাবে যে এটা তো রিগিং করে ভোট। আমি বলছি এটা সত্যি হলে যে এই তো আমাদের এতজন হাসপাতালে গেছে, এই তো ভোট হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আমি বলছি এই সুযোগটা তৃণমূল কংগ্রেস দিল কেন? সুমন্ত, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলেন লেফট আর কংগ্রেস শূন্য। কংগ্রেস শূন্য কথার অর্থ হচ্ছে সন্তোষ পাঠকও তার ওয়ার্ড থেকে হারছেন। মানে আমি যদি এটা ধরে নিই সোজাসুজি আপনাদের ওপিনিয়ন পোলে একটা ডেটা অনুযায়ী, আজকে সবচেয়ে বেশি ঝামেলা কোন ওয়ার্ডে হলো? সন্তোষ পাঠকের ওয়ার্ডে, 45 নম্বর ওয়ার্ড। আমি আপনাকে শুধু সূত্রটা ধরিয়ে দিলাম, অঙ্ক মেলানোর দায়িত্ব দর্শকের, আমি এখানে আর কিছু বলছি না। তবে আপনার এই ডেটা নিয়ে আমি একটা কথা, দেবাংশু, তাহলে আমাকেও বলতে হবে, হ্যাভিং সেড দ্যাট, এই অনুষ্ঠানেই আলোচনা হয়েছে যে সন্তোষ, আমি নাম তুমি বললে আমিও নাম বলি, সন্তোষ পাঠক এবং প্রকাশ উপাধ্যায় এই দুটো ওয়ার্ড কংগ্রেস এগিয়ে আছে, সেটা মানে আলোচনাই হয়েছে যে সেটা কেন ডেটায় রিফ্লেক্টেড নয়। ওটাই আমি বলছি। এবার এটা ডেটায় রিফ্লেক্টেড হচ্ছে না মানে কোথাও গিয়ে মানুষের একটা পালস হতে পারে বা নাও মিলতে পারে, সেটার কথা না। কিন্তু আমার যে বক্তব্যটা আপনি দেখুন, এই ডেটাতে আপনি দেখাচ্ছেন কংগ্রেসের ভোট আপনার ওপিনিয়ন পোলের তুলনায় 3% বাড়ছে, আর বামের ভোট 4% কমছে। মানে আলটিমেটলি কংগ্রেসের ভোটটা কিন্তু কংগ্রেস আগের জায়গা থেকে বাড়াতে পারছে, কিন্তু বামেরা কমাচ্ছে। আবার বিজেপির জায়গায় যদি আপনি দেখেন, আপনাদের যে একটা বড় সংখ্যক অন্যান্যরা ছিল, সেই অন্যান্যদের একটা পার্ট আপনি যদি দেখেন, তৃণমূলে 7% গেছে, বিজেপিতে 4% গেছে। অর্থাৎ এরা ডিসাইড করতে পেরেছেন এবং লাস্ট মোমেন্টে এসে তাদের ভোটটা কাস্ট করেছেন, যার একটা প্রত্যেক ভোটে তাই হয়, যার একটা অংশ কংগ্রেসেও সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি তার একটা অংশ কংগ্রেসেও গেছে, মানে যেটা কংগ্রেসের বৃদ্ধিটা আপনি দেখাচ্ছেন, হতে আজই না সেটা বামের ক্ষতি হয়েছে কিনা। তো আমার বক্তব্যটা হচ্ছে এই যে পার্সেন্টেজ রে, এটা কিন্তু আপনি যদি দেখেন বিধানসভা ভোটের দেখবেন আপনি প্রায় কাছাকাছি। বিশেষ করে তৃণমূলের ভোট শেয়ারটা যদি দেখেন, যেটা আপনাদের এক্সিট পোলে এসেছে, তৃণমূল প্রায় 59-60% ভোট পেয়েছিল কলকাতায়, আর এখনো এই সংখ্যাটাই দেখাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আমরা যেটা নিয়ে কনফিডেন্ট ছিলাম সুমনদা, আমাদের তো ঝামেলা করা সত্যি দরকার নেই। যে দলটা আপনি বলুন না 2015 সালে এত কথা বলা হয়েছিল, 2015 সালের ইলেকশনে আমরা যতগুলো সিট পেয়েছিলাম, এত ঝামেলা অশান্তি দেখানো হলো, তারপরে সেই জায়গা থেকেও পরিস্থিতি আরো বেটার কন্ডিশন 2021 বিধানসভা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যদি ধরে নিই যে শাসক দলের আজকে এই যে অশান্তির যাবতীয় ছবি, কোনো ইন্ধন ছিল না, পুরোটা বিরোধীরা করেছে, এবং দেবাংশু যেরকম ইঙ্গিত করছে, যেখানে যেখানে বিরোধীরা চূড়ান্ত দুর্বল, যেখানে যেখানে হেরে যেতে পারে সেখানে করেছে। আমার প্রশ্ন একটাই, যে ভোটটাকে সুষ্ঠুভাবে করার দায়িত্ব যাদের, পুলিশ প্রশাসন এবং তার উপরে নির্বাচন কমিশন, তারা কি করছিল? আমি বলছি কলকাতা শহরের জেলগুলো তো ভরে যাওয়ার কথা, পুলিশ যদি আজকে যথাযথ ভূমিকায় নামতো। আমি যতদূর শুনলাম একজন অফিসার বলছিলেন যে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা আমি শুনেছি, কিন্তু সুমন্ত আপনি যে স্পেসিফিক্যালি প্রশ্নটা করলেন যে এই ঘটনায় পুলিশ প্রশাসন, আপনার মনে থাকবে সকালবেলার দিকে যে কয়েকটা অভিযোগ এসেছিল, যে ধরুন বাম প্রার্থী অভিযোগ করলেন তার এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখলাম পুলিশ গিয়ে তার এজেন্টকে বসিয়ে দিয়ে আসছে, এবং পরবর্তীকালে সেই নির্দিষ্ট জায়গাগুলো থেকে কোনো রকম অভিযোগ আমরা কিন্তু আর পরবর্তীকালে আসতে দেখিনি। এবং আপনি যদি আলটিমেট গোটা পরিস্থিতিটা দেখেন, সেখানে আমরা বারবার দেখেছি পুলিশের তরফ থেকে কোনো একটা ঘটনা ঘটছে, সেখানে পুলিশ হাজির হয়ে যাচ্ছে, পুলিশ হাজির হওয়ার পর অ্যাকশন নিচ্ছে। আর ত্রিপুরার সঙ্গে যারা গোড়াচ্ছেন, ত্রিপুরা আপনি মনে করে দেখুন থানার মধ্যে ঢুকে মাথা পাঠানো হচ্ছে। তো এই যে দুটো ঘটনা দুটো জায়গায়, দুটোর আরে ক্যান্ডিডেট ভোট দিতে পারেনি, ত্রিপুরাতে ক্যান্ডিডেটরা নিজেদের ভোট কাস্ট করতে পারেনি। এখানে আমি বলছি আমাদের উঠুন, বুদ্ধবাবু স্ত্রী এবং তার কন্যা, তারা যখন ভোট দিতে যাচ্ছেন, তার কন্যা কিন্তু আপনাদের মাইকের সামনে বললেন খুব শান্তিপূর্ণভাবে ইলেকশন। মেক নো মিস্টেক, সবকটা বুথে সব ওয়ার্ডে তো হয়নি। আমি নিজে তো কলকাতার ভোটার, আমি তো ভোট দিয়েছি।
মানে আমি খুব গর্বের সঙ্গে ভোট দিয়েছি যে একটা পিন অবধি আমার পাড়ায় পড়েনি। একটাই আমার পুরো ভোটদানে একটাই অভিযোগ, আমার অনেক সহকর্মী যারা কলকাতার ভোটার প্রত্যেকের অভিযোগ যে বিধানসভা নির্বাচনে কালিটা দাদা প্রায় 4 সপ্তাহ ছিল, আর আজকে দেখুন কালিটা ভ্যানিশ হয়ে গেছে 2-3 ঘন্টার মধ্যে, জাস্ট নেই আমার আঙুলে, খুব গাঢ় করেই দেওয়া হয়েছিল। আমি বলছি কালির কি ম্যাজিক আমি জানি না, কিন্তু এইটা হচ্ছে গোটা আমার ওয়ার্ডে আমার বুথে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার একমাত্র অভিযোগ। গর্বের সঙ্গে মানে একজন ভদ্রমহিলা আমার আগেই লাইনে ছিলেন, তিনি মানে আমি বলছি তিনি যে উঠে বিছানা থেকে ভোট দিতে এসছেন, এতে কলকাতাবাসী হিসেবে আমি গর্বিত। আমি এটা একবারও বলছি না যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পার্সেন্টেজ যা, সে তো অশান্তির পার্সেন্টেজ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমি সুমনদা ঠিক এই পয়েন্টটাই বলতে চাইছিলাম যে আপনার যে অভিজ্ঞতা একটু চুপ করো, আজকের দিনে মেজরিটি অভিজ্ঞতা, যেটা অ্যাকচুয়ালি মাইনরিটি অভিজ্ঞতা ছিল, এই কলকাতার মানুষের মাইনরিটি অভিজ্ঞতা ছিল 2011 সালে, ভোট হয়ে অভিজ্ঞতা। আমি এটাই বলতে চাইছি, ভোট হয়ে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন। বিশ্বনাথ দা বললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে গেল, তৃণমূল জিতে গেল, তৃণমূল কংগ্রেসও জিতেছে, প্রশাসনও জিতেছে, বিশ্বাসই করে না বিরোধীরা কথা বলে। ঘটনা পরম্পরা বিরোধীদের কাছে বিরোধীদের কথা শোনা পর যাব সমিতদার কাছে এখন একবারও যাওয়া হয়নি। আমি প্রথম কথা একটা কথা বলি যে দেবাংশুর বিড়ম্বনাটা বোঝেন সুমনদা। দেবাংশু তৃণমূলের মুখপত্র, এখন কলকাতা পুলিশেরও মুখপত্র, নির্বাচন কমিশনেরও মুখপত্র, মানে অদ্ভুত ব্যাপার। এই যে আপনারা সি ভোটার, আমি আপনাদের সি ভোটারকে সম্মান জানিয়ে বলছি, অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি, আমি কখনো নেগেট করছি না, কিন্তু বলুন যে পরিবেশে ভোট হয়েছে, আপনি বলুন একজন পুরনো সাংবাদিক বুকে হাত দিয়ে বলুন কজন ভোটার যে নির্দ্বিধায় বলবে এক্সিট পোলে যে আমি কাকে সঠিক ভোট দিয়েছি। যে এই বাংলায়, এই পশ্চিম বাংলায়, কলকাতাতে যাদের হাতে আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনের ওপর মানুষের ভরসা নেই, বিরোধীদের ভরসা নেই, 2018 দেখিয়ে দিল সবার মেরুদণ্ড মীরা পান্ডের মতো হয় না, বক্তব্যগুলো সবার ক্যান্ডিডেটরা এসে বলতে হয় না যে এক্সিট পোলে আপনারা কি দেখবেন, মানুষ তো ভয় বলতে পারছে না, টেবিলের তলায় লুকোয়, তো মিশ্র বললেন ডবল সেঞ্চুরি হয়ে গেছে, তারা আজকে দেখিয়ে দিল ভোট কি করে লুট করতে হয়, ভোট কি করে লুট করতে হয়। না এক সেকেন্ড, এক্সিট পোল আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে, একটাই কারণ এটা হচ্ছে পশ্চিমবাংলা। যে লোকটা আসতে যেতে ভয়ে ভোট কেন্দ্রে ঢুকছে, সেই লোকটা ভোট কেন্দ্র থেকে হাসি মুখে বেরিয়ে বলবে আমি তৃণমূলকে দিয়েছি, আমি সিপিএমকে দিয়েছি, আমি কংগ্রেসকে দিয়েছি, আমি বিজেপিকে দিয়েছি। বেশিরভাগ লোকই বলবে আমি তো তৃণমূলকেই দিয়েছি, বেশিরভাগ লোকই বলবে, কারণ চারপাশে তৃণমূলের লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে, তো তাদের কাছে মান রাখার জন্য আর মুখ রাখার জন্য তাদেরকে বলতাম। আমি তোমার কথা শুনে বলি, আমি শুধু পার্সেন্টেজটা খেয়াল রাখতে বলবো, আপনি বলুন আজকে পার্সেন্টেজটা খেয়াল। অপিনিয়ন পোলে আপনি তার সত্ত্বেও বলছি, অপিনিয়ন পোলে আপনারা 24% দেখিয়েছিলেন বিজেপিকে, 4% বেড়েছে। আমি সেদিন একটা কথা বলেছিলাম অপিনিয়ন পোলের দিন, বিজেপিকে যদি 65 থেকে 70% বুথে এজেন্ট দিতে দেওয়া হয়, এই কথাটাই বলেছিলাম, আজও বলছি। আমার সমস্ত ফিগারটা আসেনি, বিজেপি এর চাইতে বেশি ভোট পাবে, সে যে যতই চেষ্টা করুক। বিজেপি আমার হিসেবে 30 থেকে 35% ভোটে যাবে, আর তা যদি যায় 13 নয় 20টা সিট পাবে। আপনারা নির্দ্বিধায় নেগেটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি খুব পরিষ্কার বলছি, বহু ক্ষেত্রে এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোল মেলে, বহু ক্ষেত্রে মেলে না। কেন দেখাই সেটাও খুব ক্লিয়ার, এটা গোটা পৃথিবী জুড়ে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, এবং এই সার্ভেয়াররা ইন্টারন্যাশনাল রেপুটেড সার্ভেয়ার, তারা তাদের মতো ডেটা তৈরি করেন যার সঙ্গে চ্যানেলের কোনো যোগাযোগ নেই, তারা ডেটাটা দিচ্ছেন। বহু ক্ষেত্রে একেবারে আমি কেন্দ্র ধরে ধরে বলতে পারি, এই স্টুডিওতে আলোচনা হয়েছে যে এই রেজাল্ট আসতে পারে না, পরে দেখা গেছে যে রেজাল্ট সত্যি আসেনি, আমাদের সংশয় ঠিক প্রমাণিত হয়েছে। আবার উল্টো দিক থেকে 2011-র আগে তো আমার মনে আছে তৃণমূল নেতারা বিশ্বাস করতে চাইতেন না যে এইরাম হতে পারে, বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যাচ্ছেন, পরপর এতজন মন্ত্রী হেরে যাচ্ছেন, হুবহু দেখা গেল ভোটে তাই হয়েছে। সুতরাং আমি বলছি যে এই জিনিস হতেই পারেন, অ্যাবসলিউটলি আপনারা সমালোচনার, এমনকি ডেটার সমর্থন, বিরোধিতা সবকিছুর জন্য একদম খোলা মনে করুন, কোনো অসুবিধা নেই। না ঠিকই সুমন, আপনার হচ্ছে যে সি ভোটার যখন সমীক্ষা করে ডেফিনেটলি ওরা একটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস মেনেই করে, কিন্তু যাদের উপর সমীক্ষা করছে তারা তো আবার একটা লোকালাইজ প্র্যাকটিস করে ভোটটা, সেটা খুব ইন্টারন্যাশনাল ল মেনে বা সংস্কৃতি চরিত্র মিলে হয় না। ফলে এটা আমি কারণের জন্য বলছি যে এবার 3টে পর্যন্ত যে ডেটাটা আপনি দেখালেন, আমি এই 3টের মধ্যে এই ডেটাটার একটা অদ্ভুত ফিচার আছে। সকালবেলায় ভোট শুরু হওয়া থেকে 11টা পর্যন্ত যদি দেখেন 18% ভোট আপনাদের দেখাচ্ছিলেন, এবার 11টা থেকে 3টে 52% ভোট হয়ে গেল। এই যে মাহেন্দ্রক্ষণ,
অর্থাৎ প্রথম 4 ঘন্টায় হচ্ছে 18%, আর তারপরের 4 ঘন্টা 3টে পর্যন্ত আপনি যদি দেখেন প্রায় তার ডাবল ভোট পোলিং হচ্ছে। মানে এটা ভাবার কোনো কারণ নেই শীতকালে দুপুরের পাঁঠার মাংস খেয়ে পান চিবাতে লোকে সেকেন্ড হাফে ভোটটা দিতে এসছেন। আসলে যেটা হলো ভোটের দিন সকালবেলায় যে পরিস্থিতিটা তৈরি হলো এবং যেটা দেখলেন কলকাতা শুদ্ধ মানুষ যে কি হচ্ছে ভোট কেন্দ্রগুলো জুড়ে, সেখানে দাঁড়িয়ে শান্তিপ্রিয় মানুষ যারা ছিলেন বাই অ্যান্ড লার্জ তারা এই ঝক্কি এড়াতে আর বেরোলেন না। এবার সেই জায়গাটাই ইনফ্যাক্ট ভোট ভূতে দিল না জলে দিল কে দিল সেইটাই হচ্ছে বড় প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে এই হিউজ অ্যামাউন্ট অফ রাইজ ইন ভোট পার্সেন্টেজ পার্টিকুলারলি অন দিজ আওয়ার্স। আর একটা কথা যেটা দেবাংশু বলেন বারবার, আমি আবার বলছি যে এটা 2021-এ বিধানসভায় চমৎকার রেজাল্ট করেছে তৃণমূল, তারপরে এই পৌর ভোট সেখানে বলছিলেন তো যে কি দরকার, আমরা এই কি দরকারের প্রশ্নটা আমি আরেকবার তুলছি। 2016-তেও তৃণমূল কংগ্রেস একটা চমৎকার রেজাল্ট করে বিধানসভায় ক্ষমতা এলো। 2018-এ পঞ্চায়েত নির্বাচনে এই প্রশ্নটাই ছিল কি দরকার। আমি বললাম যে যদি কি দরকারের প্রশ্নটা বলেন যে আসলে এই বিরোধী শূন্য রাজনীতিটাই দরকার, আমায় সব পেতে হবে তলার দিকে পঞ্চায়েত পৌরসভা। তার আগে একবার সমীর দা। দেখো সুমন, আমার একটা কথা পরিষ্কার মনে হয়েছে। প্রথম আমার যেটা মনে হয়েছে যে টেলিভিশন প্রোগ্রাম করার জন্যে আমার মানে ছবি আঁকার বাইরে একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখছি যে কি করে এস্টাবলিশ করতে হয় একটা মিথ থেকে সত্যি হিসেবে। এটা ভীষণভাবে শিখতে পারছি। এটা বোধহয় আমার গোটা বাংলার মানুষ শিখতে পারছেন যে মিথ থেকে কীভাবে সত্যি করে এস্টাবলিশ করতে হয়। দ্বিতীয় কথা, এইমাত্র পার্থ বললেন যে বিরোধী শূন্য করা, সত্যি সত্যি এটা এতটাই দুর্ভাগ্যের বিষয়। এটা আমরা বামফ্রন্ট আমল থেকে দেখছি যে কীভাবে বিরোধী শূন্য করতে হয়। এবং ঠিক কিছুদিন আগে যেরকম আমরা যখন প্রতিবাদ করেছিলাম বিজেপির এগেনস্টে, যখন আমরা আগরতলা ত্রিপুরাতে আমরা পুরো ভোট দেখলাম যেখানে তৃণমূলের উপরে হামলা চালানো হচ্ছিল, আরো গোদা করে বলি, দেবাংশু এখানে আছে, দেবাংশুদের জন্য গলা ফাটানো হয়েছিল যে কেন এই অত্যাচার হবে। আমি নিজেও কেন বলেছিলাম যে এইটা বন্ধ হওয়া দরকার। এবং আমরা সত্যি কথা বলছি, আমি এখানে একটুখানি বাঙালির কথাই বলছি যে আমরা বাঙালিরা বুঝতে পারছি না যে আমরা কোথায় নিজেদের গোটা বাঙালি জাতটাকে আমরা নিয়ে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি না। আজকে গোটা বাংলার যেখানেই বাঙালিরা আছেন তাদের রাজনীতিবিদ এবং ক্যাডারদের দেখলে মনে হয় ভারতবর্ষে এমনি সোলজার ফোর্স দরকার নেই, মিলিটারি দরকার নেই, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি কোনোদিন যুদ্ধ বাঁধে এদেরকে পাঠানো হোক। যেভাবে তারা আক্রমণ করতে শিখেছেন, যেভাবে জায়গায় জায়গায় তারা ঢুকে যাচ্ছেন, যেভাবে বুথের মধ্যে ঢুকে যাচ্ছেন, এটা একটা অন্য সংস্কৃতি। এটা দীর্ঘদিনের তৈরি, আমি বলছি না শুধু তৃণমূল তৈরি করেছে, এটা কখনোই সত্যি নয়, এটা দীর্ঘদিনের তৈরি হয়েছে। কিন্তু এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেই আশাটা কিন্তু দেখিয়েছিলেন, সত্যি হয়নি জানি, কিন্তু দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাও সত্যি কথা, উনি যখন বলেছিলেন অন্ততপক্ষে আমি মনে মনে ভেবেছিলাম এই ভোটটা অন্ততপক্ষে শান্তিপূর্ণ হবে এবং বাঙালি গোটা বিশ্বের কাছে, অন্ততপক্ষে গোটা ভারতবর্ষের কাছে একটা নতুন নজির স্থাপন করবে। এইমাত্র আমার ছোট ভাই বা বন্ধু বিশ্বনাথ বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন। আমি এখনো বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় হারেননি। উনি যদি এখনো বলেন যে না এই ভোটটা আমি চাইনি, এই অন্যায় এই মারপিট আমি চাইনি, এটা আমাদের অর্গানাইজ করতে কোথাও ভুল হয়েছে, এইটা অন্ততপক্ষে স্বীকার করুক, তাহলেও অন্ততপক্ষে তাদের নিচুতলার কর্মীদের প্রতি এবং বিরোধী পক্ষের কাছে একটা বার্তা যাবে যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত একটা নতুন সংস্কৃতি আনতে চাইছে বাংলার রাজনীতিতে। আমি একটা স্পষ্ট কথা এখানে যারা উপস্থিত আছেন একটা খুব স্পষ্ট কথা বলি, আমরা কেউ এখানে চাই না নির্বাচনে কোনো রকমের হিংসা হোক, কেউ না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা যখন বলেছিলেন তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলেছিলেন এবং দায়িত্ব নিয়ে বলেছেন। শুধু তাই নয়, আমি আপনাকে বলি একটা দীর্ঘদিনের সংস্কৃতি যখন চলে আসে, মানে আমি সেই যদি শুরু করি কংগ্রেস, তারপরে বাম, তার পরবর্তীকালে আপনি যদি কয়েকটা ইলেকশন দেখেন একদম যে পুরো ক্লিন ইলেকশন হয়েছে সেটা বলা যাবে না। এইটা ধীরে ধীরে একটা পরিবর্তন। আমি কেন শুরুতে এই কথাটা এসে বললাম সুমনদা যে আপনি আগের ইলেকশনগুলো যদি দেখেন সেই তুলনায় এবারের কেএমসি ইলেকশন কম্পারেটিভলি অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি পিসফুল হয়েছে আগের তুলনায়। আমি এটা বারবার এই কারণেই বলছি যে আপনাকে দেখতে হবে আগের তুলনায় কোন পরিস্থিতি এটা বেটারমেন্টের দিকে যাচ্ছে কিনা। 1 2 নম্বর পয়েন্ট সুমনদা, আপনি যদি বামেদের সময় দেখে থাকেন বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পৌরসভা কিছু বাদ থাকতো না। আপনি অনিল বসুর 5 লাখে যেটা মনে করবেন আরামবাগে, আবার নন্দলানী দল কেশপুর, ওগুলো কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন, লোকসভা ইলেকশন। এখনো আজকের দিনে বামেরা 10 বছর ক্ষমতায় নেই, এখনো পার্থপ্রতিম বিশ্বাস স্টুডিওতে এলে আমার কাছ থেকে এই কথাগুলোই শোনেন। আজকে সকালেও শুনতে হয়েছে যে 90 সাল এবং 95 সালের কলকাতা পুরো ভোটে কি হয়েছে।
আমি বলছি যে সুতরাং অতীত কাউকে পিছু ছাড়ে না। আর পলিটিক্যাল কালচার, সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির কথা বলছো দেবাংশু, আমি বলছি 72 সালে নির্বাচন যারা করেছেন আজ 50 বছর পরে হয়তো সেই সন্ত্রাস যারা করেছিলেন মানুষগুলোই বেঁচে নেই, সব বাদ দাও। 90-95-তে যারা রাস্তায় মানুষ পিটিয়েছিলেন ভোটের দিন তারা আছেন কিনা আমার সংশয় আছে, বা এলেও তারা আজকের, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম শিক্ষাটা চলছে, সেইখানে বিপদটা। আমি ওটাই বলতে চাইছি সুমন, এটা বেটারমেন্টের দিকে যাচ্ছে কিনা। আমি কেন আপনাকে বললাম, এক সেকেন্ড আমি জাস্ট একটা কথা বলি। আমি বলছি 15 আর 18 সাল ধরে এই 21-এ পুরো ভোটের আগে তৃণমূল নেতাদের ক্ষমা চাইতে হলো কেন? আমি যদি ধরে নিই যে বেটারমেন্টের দিকে যাচ্ছে, তাহলে 15-18 রেফারেন্স নিজেরাই, আমরা নয়, নিজেরাই তো তারা বলছেন যে ওখানে ভুল হয়েছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, বলছেন কেন? 18 পঞ্চায়েত নির্বাচনে অভিযোগের যে বহর ছিল, অভিযোগের যে পরিমাণ, তারপরে কি পরিবর্তনটা দেখছো আমি একটু অবশ্যই যথেষ্ট পরিবর্তন। পরের প্রতিবেদন এবার আসতেই হবে। পরের প্রতিবেদন দেখবো যে 22 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভার এক সময় তৃণমূল কংগ্রেসের বোর্ড, সুব্রত মুখোপাধ্যায় মেয়র, তখন ডেপুটি মেয়র ছিলেন মীনা দেবী পুরোহিত, হেনস্থা করার অভিযোগ। পাশাপাশি নির্বাচন কমিশন এবং তৃণমূলের তরফ থেকে বলা হলো যে যেই ঘটনার অভিযোগ করেছে ঘটনা সেই রকম নয়। ঠিক কি ঘটনা, কি অভিযোগ, একদম পাশাপাশি সব পক্ষের মত দিয়ে আপনাদের সামনে রাখবো। বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ, নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ, ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ। কলকাতা পুরভোটের সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত 22 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি। 5 বারের কাউন্সিলর, পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র। ভোট পর্ব শুরু হতে না হতেই কলকাতার 22 নম্বর ওয়ার্ডের বিজেপির হেভিওয়েট প্রার্থী মীনা দেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তার পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই টিএমসির ছেলের মেয়ে ধাক্কা দিয়ে দিল, বসিয়ে দিল, তারপর ব্লাউজ ছিটে দিয়ে এলো। কেন আপনি তো প্রার্থী, আপনি এখানে এসেছিলেন। বুথে ঢুকতে দেবো না, আপনাকে বুথে ঢুকতে দেবো না। বাইরের ছেলে এসে গেছে, আমি বাইরের ছেলেকে ঢুকতে দেবো না। কেন ঢুকে বাইরের ছেলে? আমি ঢুকতে দেবো না এখানে। বলছেন এখানে আপনাকে ঢুকতে দেবো না। উনি নিজের হাত দিয়ে কাপড় ছিঁড়েছে। ওনার প্রত্যেকবারের হ্যাবিট নিজেই বোমা গিরায়, নিজেই করে। ওনার সঙ্গে যে ছেলে আছে রোশন হালওয়াই, হু ইজ দিস? আমি একা আছি, আমি একা আছি, এরা কারা? আমি একা আছি, আই এম অ্যালোন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পোস্তার মুকরাম কানোরিয়া বুথে অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছন মীনা দেবী পুরোহিত। সেখানে এক নির্দল প্রার্থীর সঙ্গে তার বচসা বাধে। কিছুক্ষণ পরে পোস্তার মাহেশ্বরী ভবনের 19 নম্বর বুথে ভুয়ো ভোটারের অভিযোগ পান মীনা দেবী পুরোহিত। সঙ্গে সঙ্গে তিনি সেখানে পৌঁছন। নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কথা শুনুন, আসতে বলছি তো, এরা ঢুকতে পারে, আমরা ঢুকতে পারি না। সবাই ঢুকতে পারে, আমরা ঢুকতে পারি না। রুল মানছেন না, আপনার এক্সপ্রেশনে সব বোঝাচ্ছে। আপনি কি বলতে চাইছেন? কি করবেন? মারবেন? মারবেন? আমি কাউকে মারি না। না, আপনি মারেন না, আপনি পূজা করেন। হ্যাঁ, আমার সংস্কৃতি নয়। এত ছোট মেয়ে বুথে ওখানে এরকম বদমাশি করেছেন, এখানে বদমাশি করছেন। এখানকার মেয়ে নয়, বাইরের মেয়ে আছে। আর কি রকম কথা বলছেন আপনারা দেখুন। ধাক্কাধাক্কি করেছেন, कैंडिडेट के মেরেছেন। और जो लोग बूथ में बैठे हैं बीजेपी के भी एजेंट है, पूछिए। हम लोग नॉर्मली जो मशीन चेक करना हुआ है, ये ম্যাডাম এসছে, এসার পরে এই বিল্ডিং এ 8 ঘন্টা বসেছে। লোকদেরকে ওখানে গিয়ে ইম্প্যাক্ট করছে। কেন করবে? ফ্রি অ্যান্ড ফেয়ার পুল দরকার, এটা কি আছে? এদিন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। এদিন সকালে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত অনুগামীদের নিয়ে 4 নম্বর শোভারাম বসাক স্ট্রিটের মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত ছিলেন। তখন তৃণমূল বিক্ষোভ দেখায়। তাকে কেন্দ্র করে ছোটখাটো গোলমাল পাকে। পুলিশ কর্মীদের হস্তক্ষেপে তা মিটে যায়। এখন পরিস্থিতি শান্ত। ঘটনার প্রেক্ষিতে কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হননি। 86 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। 53 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী। তার সঙ্গীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রকাশ সিনহা, মুন্না আগরওয়াল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদম পরিষ্কার করে বলি, যদি একটি ভোটের একটি ঘটনা ঘটতো অথবা একটি ভোটে বিচ্ছিন্নভাবে 5-6টি ঘটনা ঘটতো, আমরা উদ্বিগ্ন হতাম না। উদ্বিগ্ন তার কারণ এই যে হিংসায়, রক্তপাত, মারামারি ট্র্যাডিশনটা, এটা আমি দেবাংশুর সঙ্গে একটা জায়গায় একমত নই। এটা কমার কোনো লক্ষণ কিন্তু চোখে পড়ছে না। কেন? একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে, ধরুন যারা রাজনৈতিক কর্মী, যারা ভালোবেসে যে পার্টিতে আছেন, প্রাণ দিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে রাজনীতিটা করেন, তাদের পরিবারের লোকগুলো, তাদের চোখে যখন জল আসে
এবং যিনি রাজনীতি করেন হয়তো এজেন্ট হয়েছেন কোনো রাজনৈতিক দলে, তার মায়ের চোখ দিয়ে যখন উদ্বেগে, আশঙ্কায়, ভয়ে জল বেরিয়ে আসে, সেটা আমাদের স্পর্শ করে। এবং পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য কোনটা জানেন? সেটা হচ্ছে গত 3টে নির্বাচনের 3টে ছবি একেবারে পাশাপাশি আপনাদের সামনে রাখবো। নন্দীগ্রামে যেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্টের মা, তিনি চোখের জল ফেলছেন যে ছেলেকে হুমকি দেওয়া হয়েছে। আবার বোসপুকুর এলাকায় 67 নম্বর ওয়ার্ড, আজকের সকালের ছবি, বিশ্বনাথ দা তখন স্টুডিওতে ছিলেন, সিপিএম এজেন্টের মা, তিনি চোখের জল ফেলছেন, প্রার্থী ছুটে এসেছেন। এবং পাশাপাশি বিজেপির এজেন্টের মা শান্তিপুর বিধানসভায়। এই 3 মায়ের চোখের জল পাশাপাশি রেখে প্রত্যেক রাজনৈতিক দলকে আমার প্রশ্ন থাকবে যে এই ট্র্যাডিশন থেকে বাংলা কেন বেরোচ্ছে না, এবং বাংলাকে বের করার জন্য আপনারা কে কি করেছেন, অথবা ইচ্ছাকৃতভাবে কে কি করছেন না, কে দায়ী, কারা দায়ী, কেন এটা করা হয়, এই সমস্ত প্রশ্ন বাদ দিন। শুধু 3 জন মায়ের ছবি আপনাদের সামনে রাখছি 3টে আলাদা আলাদা নির্বাচনে। আপনি দেখুন যে আসলে এই হিংসায়, এই গাজোয়ারিতে ক্ষতিটা হয় সাধারণ মানুষের, ক্ষতিটা হয়, কোল খালি হয় মায়েদের। একেবারে 3 জন, আমি আবার বলছি, 67 নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় আজ সকালের পাওয়া ছবি অনুযায়ী লাইভ দেখাচ্ছিলাম, এক সিপিএম এজেন্টের মা। তার পাশে রাখছি নন্দীগ্রামে এক তৃণমূল এজেন্টের মা, হাউ হাউ করে কাঁদছিলেন আমারই অনুষ্ঠানে ভোটের দিন সকালে। আর শান্তিপুরের বিধানসভার উপনির্বাচনে সেখানে এক বিজেপি এজেন্টের মা। আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টায় না বলে মায়ের চোখের জলগুলো মোছে না, শুধু ছেলের রাজনৈতিক পরিচয় হয়তো পাল্টে যায়। দেখুন, পাঁচিল টপকে ঢুকে এই গেটের কাছে গিয়ে বলছে তোর ছেলের চিহ্ন পাবি না, তোর ছেলেকে এমন মারবো কোনো চিহ্ন পাবি না। ভোট আসে, ভোট যায়, মায়েদের চোখের জল থামে না, শুধু দল পাল্টে যায়। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে তৃণমূলের পোলিং এজেন্টের মায়ের কান্নার সাক্ষী থেকেছিল গোটা রাজ্য। এসে ঘরের ভেতরে আমার ছেলে আছে, তার কলার ছিঁড়ে, জামা গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে। আপনি আজ পাঠাতে চাইছেন না নাকি? না, আমার আর কেউ নেই বাবা, আমাকে একটু ক্ষমা করে যাও। বিধানসভা উপনির্বাচনের সময় শান্তিপুরে আবার বিজেপির পোলিং এজেন্টের মায়ের গলাতে ছিল ছেলের প্রাণ নিয়ে আশঙ্কার কথা। তোর ছেলে বিজিতে যায়, ও জানি না যায়, তোর নালে মেরে দেবো। আমি ভয়েতে বন্ধ করে রেখেছি, যদি মারধর করে তাহলে আমার আছেই একটা। একই ছবি ফিরল কলকাতা পুর ভোটও। এবার চোখে জল সিপিএম এর পোলিং এজেন্টের মায়ের। ভোট শুরুর পর থেকেই এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এবং হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছিলেন 67 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী। কসবা বোসপুকুর এলাকায় এরকমই এক দলীয় পোলিং এজেন্টের বাড়িতে যান সিপিএম প্রার্থী। দলীয় প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়েন সিপিএম এর পোলিং এজেন্টের মা। 67 নম্বর ওয়ার্ডের প্রার্থী, সকাল থেকে তিনি বলছেন তাদের এজেন্টরা আক্রান্ত। আমার সঙ্গে রয়েছে এরকম এক এজেন্টের মা। পাঁচিল টপকে ঢুকে এই গেটের কাছে গিয়ে বলছে তোর ছেলের চিহ্ন পাবি না, তোর ছেলেকে এমন মারবো কোনো চিহ্ন পাবি না, পারলে ওকে নিয়ে আয়। তো তারপরে আমাকে ফোন করে যে আমার ভাই বলছে বৌদি তুমি শিগগিরই ওকে নিয়ে আসো, ওকে ওখানে মারবে বলে সব রেডি হয়েছে। তো এরা চলে গেছে, তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমার তো নিরাপত্তা বলে কিছু নেই। আমার ছেলেকে যদি শেষ করে দেয় আমি কিছু করতে পারবো না। তো যার জন্য ওকে আমি বলেছি আমি আর পাঠাবো না ওকে ওখানে। আর বুথে পাঠাবেন না 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 না। কিভাবে মানুষ ভোট দেবে? আজকে দেখুন, আপনার মা তার সন্তানকে নিজের অধিকার বলে সে পোলিং এজেন্ট বসেছে, আজকে কাঁদছে যে আমার কিছু নেই, আমার একমাত্র সন্তান আমার, আর কেউ নেই বাড়িতে, আমরা দুটো মানুষ, তাহলে কি করে আমি থাকবো? Kolkata police is the best police, and also they help the district police also they help. আজকে দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুলিশ অত্যন্ত সুনামের সঙ্গে, দক্ষতার সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে অবাধ, শান্তিপূর্ণ এবং সকলের ভোটদানের মধ্য দিয়ে উৎসবের মেজাজে যেভাবে তারা এগিয়ে এসছেন এই ঠান্ডায়, এই শীতে, তা এক কথায় অভূতপূর্ব। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, তার জন্য আমরা কি করতে পারি? এখন যার জন্য একটা অজুহাত খাড়া করতে হবে, কারণ শূন্য হয়ে যাবে, 144-এ শূন্য, ওদের পার্টির পেছনে শূন্য থাকবে। সেই জন্য একটা অজুহাত তোলবার জন্য ওরা জন্মগত একটা অধিকার পায় যে কুৎসা অপপ্রচার।
দলমত নির্বিশেষে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, যিনি যে দলই করুন না কেন, ভোট এলেই বাংলার মায়েদের চোখে মুখে এই ভয় যাবে কবে? ঋত্বিক মণ্ডল ও রুমা পাল, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, একটাই প্রশ্ন নিয়ে যাব, রাজনীতির প্রশ্ন, ফিগার্স, এক্সিট পোল, ওপিনিয়ন পোল, এ তো আছেই, কিন্তু আমি বলছি এই ছবিটা কেন পাল্টাবে না? শাসকের রং চেঞ্জ হয়, নেতারা দল বদল করেন, কিন্তু ওই মায়ের চোখের জলটা মোছে না। হ্যাঁ সুমনবাবু, মানে সমীক্ষা যেটা করা যেতে পারে আর কি, যে সিপিআইএম এজেন্টের মা, তৃণমূল এজেন্টের মা বা বিজেপি এজেন্টের মা, তাদের চোখের জলে নুনের পরিমাণটা আলাদা হচ্ছে কিনা এই সমীক্ষা করা যেতে পারে। হয়তো কেমিক্যাল অ্যানালিসিস করতে হবে। মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সমীক্ষার প্রশ্নটা কখন আসে, যখন আমরা সত্যটাকে জানতে চাই। আজকে সত্যিই তো যে তৃণমূল কংগ্রেসের যে ধরনের একটা অগ্রগতি এই পুরো নির্বাচনে ছিল, তার থেকে আমরা আশা করতেই পারতাম যে তাদের একটা ভোটের প্রপার এস্টিমেট আমরা পাবো। কিন্তু এই মুহূর্তে যে ডেটাটা পাওয়া হয়েছে তাতে একটা সিগন্যাল আছে, একটা নয়েজ আছে। ফলে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে কিন্তু নিজেরাও জানতে পারবে না যে তাদের আজকের ভোটের মধ্যে কতটা সিগন্যাল আর কতটা নয়েজ। এই জায়গাটা কিন্তু তাদের জানার একটা উপায় ছিল, এটা একদম প্রথম বিষয়। দ্বিতীয় যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা আপনার যে আগের নির্বাচনের যে ভোটের আগে যে ডেটাগুলো পেয়েছিলাম আর বুথ ফেরত যেখানে পাচ্ছি, সেখানে আমরা দেখছি যে বামপন্থীদের ভোটটা কিন্তু বিপুলভাবে কমছে। এটা কিন্তু একটা দেখার মতো বিষয় যে সত্যি কি তাহলে বামপন্থীদের যারা ভোট দেবেন বলেছিলেন, কোন পদ্ধতিতে সেই সংখ্যাগুলো নেওয়া হয়েছিল? আগে হয়তো টেলিফোন করে নেওয়া হয়েছিল, এখন হয়তো নেওয়া হয়েছে বুথের সামনে গিয়ে। এবার তারা হয়তো ভোট দিতে আসতে পারেননি। এবার এই জায়গাটা, অর্থাৎ যে প্রপোর্শন, আমি যখন সার্ভে করতে যাব তখন যে প্রপোর্শনের উপর সার্ভে করতে হবে, সেই স্যাম্পলটাকে র্যান্ডম হতে হয়, সব জায়গা থেকে সমসত্বভাবে তুলে আনতে হয়। হয়তো এক্সিট পোলে সমসত্বভাবে সবটুকু উঠে আসছে না, সেই কারণে এই ভোটের পার্সেন্টেজগুলো বদলে যাচ্ছে। বিশ্বনাথ দা, দুটো বিষয়, আপনার যে প্রতিবেদনটা সেইটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থায় মায়ের চোখের জল পড়ে এবং ধারাবাহিকভাবে পড়ে, সেই রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতিবিদদের লজ্জা লাগার কথা, নাগরিক হিসাবে আমাদের দুঃখ থাকার কথা, লজ্জা লাগার কথা। কিন্তু আপনি দেখবেন রাজনীতিবিদরা অনুভব করে না, তারা সংখ্যা দিয়ে বিচার করে। 144-এর মধ্যে 144 পাবো, মানে অ্যাবসলিউট টার্মে কথা বলে। গণতন্ত্র কিন্তু অ্যাবসলিউট টার্মে কথা বলতে চায় না। গণতন্ত্র চায় যে পরস্পরের মধ্যে কথাবার্তা আদান প্রদানের মধ্য দিয়ে গণতন্ত্রটা এগোবে। বারবার যে মায়ের চোখের জল পড়ে, এটা তো লজ্জার, এটা আমাদের রাজনীতিবিদদের লজ্জার ভাবা উচিত যে কোন রাজনৈতিক ব্যবস্থায় আপনারা শাসন করেন, কোন রাজনৈতিক ব্যবস্থা আপনারা পরিচালনা করছেন যেখানে মায়ের চোখের জল পড়ে, যেখানে মানুষ সাহস পায় না স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার। প্রতিনিয়ত কার্যত দেখা যায় যে একটা লড়াই ভাব সকাল থেকে শুরু হয়। এটা লজ্জার না? এটা কতটা লজ্জার? এখন এই প্রশ্নটা রাজনীতিবিদরা এতটাই মোটা চামড়া হয়ে গেছে যে তারা কার্যত মায়ের চোখের জলটাও দেখতে পায় না, সেটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। আমি বলছি একদম, এবং এর ভিকটিম সমস্ত রাজনৈতিক দল। আমি বলছি, আমি তো দেখিয়ে দিলাম যে 3টে নির্বাচনে যে যেখানে শক্তিশালী তার উল্টো দিকের রাজনৈতিক দলের কি অবস্থা। এর কোনো রাজনীতির রং নেই, এটা হচ্ছে সংস্কৃতির সমস্যা। রাজনৈতিক সংস্কৃতিতে যদি হিংসা, রক্তপাত, খুনোখুনি ঢুকে যায়, তাহলে প্রজন্মের পর প্রজন্ম তার মূল্য দিতে হয়, একেবারে কস্ট দিতে হয়। আমি আমার পরের প্রতিবেদনটা আসবো, যেখানে বিচিত্র প্রার্থী বলছেন যে তাকে অনুসরণ করা হচ্ছে এবং অনুসরণ করছেন নির্দল প্রার্থী। এমনকি যখন এবিপি আনন্দের লাইভ সম্প্রচার চলছে তখনও দেখা যাচ্ছে যে কার্যত সেই অনুসরণ প্রক্রিয়া চলছে। বিস্ময়কর। আমরা প্রত্যেকে কার্যত উদ্বিগ্নর থেকে বড় কথা আমোদিত হয়েছিলাম সকালে এই লাইভ অনুষ্ঠানে, যখন অনুষ্ঠান করছিলাম এই লাইভ ফুটেজ দেখে আরও একবার। যারা সেইটা মিস করেছেন তাদের জন্য যে কি বিচিত্র রাজনীতির প্রকরণ, কি বিচিত্র তার নানা পদ্ধতি এবং অবশ্যই তার বিচিত্র প্রয়োগ। দেখুন, ফুটবল কিংবা হকিতে ম্যান মার্কিং এর কথা শোনা যায়, কিন্তু এবার কলকাতা পুরো ভোটে বুথে ম্যান মার্কিং। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডে। কার্যত ছায়ার মতো অনুসরণ করার অভিযোগ উঠল এই নির্দল প্রার্থীর বিরুদ্ধে। আমি দেখাচ্ছি একটা সঙ্গে, একটু থাকুন, আমি দেখাচ্ছি কি হচ্ছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি আমি।
এই কথা বলে 81 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পাল বুথের দিকে হেঁটে চলে যান। সঙ্গে সঙ্গে গোলাপি জ্যাকেট পরা এই মহিলা তার পেছন পেছন বুথের ভেতরে চলে যান। যিনি কংগ্রেসের প্রার্থী তিনি ভেতর দিকে ঢুকলেন এবং তিনি যেটা বলছেন, তিনি যেটা অভিযোগ করছেন যে ওনাকে কিন্তু প্রতিনিয়ত ফলো করা হচ্ছে এবং নির্দল প্রার্থী ওনাকে ফলো করছেন, তেমনটাই অভিযোগ করছেন তিনি। একটু পরে দেখা যায় বুথের ভেতর থেকে বেরিয়ে আসছেন কংগ্রেস প্রার্থী তানিয়া পাল। তখন ঠিক তার সামনে সামনে হেঁটে বেরিয়ে আসেন সেই নির্দল প্রার্থী। আপনারা বুঝতে পারলেন, একজন নির্দল প্রার্থী হয়ে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছন পিছন ঘুরছে, দাঁড়াচ্ছে, আমার মুভমেন্টকে ফলো করছে এন্ড শি ইজ কপিং মি টোটালি। প্রার্থী, আমার কি ভোট পাওয়ার অধিকার নেই? আপনি ওনাকে ফলো করছেন বলে? না, কোনো ফলো করছি না। যেখানে কংগ্রেস প্রার্থী সেখানেই পিছু পিছু নির্দল প্রার্থী। অবাক করা দৃশ্য। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, নামে নির্দল হলেও ওই মহিলা আদতে তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন। 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাস হেভিওয়েট তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের স্ত্রী তিনি। দল প্রার্থীর সঙ্গে রীতিমতো বচসা। হ্যাঁ, জুঁই বিশ্বাসের আমরা কোনো ক্যান্ডিডেট না, আমরা নির্দল ক্যান্ডিডেট। আমরা জুঁই বিশ্বাসের ক্যান্ডিডেট নয়। আমি তো জানি না কোন বুথে উত্তেজনা তৈরি হয়েছে। এখন যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বুথে গিয়ে উত্তেজনা তৈরি করে, সে দায়িত্ব তো আর আমরা নেব না। সর্বত্র তোমাদের ক্যামেরা ঘুরে দেখাতে পারে যে কোনো বুথে গিয়ে সর্বত্র পিসফুলি ইলেকশন হচ্ছে। মনে হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে এইসব করার চেষ্টা করছে। এরপর কংগ্রেস প্রার্থী তানিয়া পাল কাছে আরেকটি বুথে ঢোকেন। কয়েক মুহূর্তের মধ্যে ফোনে কথা বলতে বলতে সেখানে পৌঁছে যান সেই মহিলা নির্দল প্রার্থী। এরপরই তিনি ওই বুথের ভেতরে ঢুকে যান। কিছুক্ষণ পর তানিয়া পাল বেরোতে আবার বুথ থেকে বেরিয়ে আসেন তিনি। বুথের বাইরে কংগ্রেস প্রার্থীর সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান নির্দল প্রার্থী। নির্দল প্রার্থীর সঙ্গে গলা চড়িয়ে আরো অনেকে ঘিরে ধরেন কংগ্রেস প্রার্থীকে। কেউ পাত্তা দিচ্ছে না, হাইলাইট হতে চাইছে। কেউ পাত্তা দিচ্ছে না, তানিয়া পালকে কেউ পাত্তা দিচ্ছে না, হাইলাইট হতে চাইছে। ও ইচ্ছা করে সে ঝামেলা করছে। দেখুন, লোকজন ইশারা করছে, বেশ কিছুক্ষণ পর পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমি এরপর যেহেতু নির্দল প্রসঙ্গ এলো, আমার পরের প্রতিবেদন যেখানে বিজেপি, কংগ্রেস বা অন্য বিরোধী এজেন্টদের না বসতে দেওয়া সেই পুরনো অভিযোগ যেটা বামফ্রন্ট আমল, তার আগে আমার জ্ঞান হয়নি সুতরাং বলতে পারবো না, একেবারে হুবহু সেই অভিযোগ আজকে ফেরত এলো। পাশাপাশি ফেরত এলো ছাপ্পা ভোটের অভিযোগ। এমনকি একটা ফুটেজেও দেখা যাচ্ছে যে যেখানে ঠিক ভোট গ্রহণ কেন্দ্র, সেই ঘরের মধ্যে অসংখ্য মানুষ কি করছিলেন তারা, পুলিশ তাদের একজনকেও কিন্তু গ্রেফতার করেনি। দেখুন, প্রার্থী দিয়েছে সব দল, অথচ ভোট কেন্দ্রে কংগ্রেস বিজেপির এজেন্টই নেই। এজেন্ট বলতে কার্যত তৃণমূল এবং নির্দলের। রবিবার দক্ষিণ কলকাতার রামগড়ের একটি ভোট কেন্দ্রে ধরা পড়ল এমনই ছবি। 100 নম্বর ওয়ার্ডের মুকুল বোস মেমোরিয়াল ইনস্টিটিউশন। এই ভোট কেন্দ্রে 6টা বুথ। রবিবার সকালে এই ভোট কেন্দ্রে পৌঁছে দেখা যায় সেখানে বিজেপি কিংবা কংগ্রেসের কোনো এজেন্টই নেই। বুথের ভেতরে দেখা মেলে শুধুমাত্র তৃণমূল এবং নির্দল প্রার্থীর এজেন্টের, আর এক কোণে একা কুম্ভের মতো সিপিএম প্রার্থীর এক এজেন্ট। বিজেপির কোনো এজেন্ট নেই, আমরা দেখতে পাচ্ছি ঘরে ঢুকে এখানে যা আছে। আপনি কোন দলের এজেন্ট? আমি নির্দল। নির্দলের এত এজেন্ট আছে এই ঘরে যদি আমরা ঢুকি, এখানে এজেন্ট কারা আছেন? এজেন্ট কোন দলের? টিএমসি। আপনি সিপিআইএম। এখানে বিজেপির কোনো এজেন্ট নেই, এসছেন? আপনি কোন দলের? নির্দল। এত নির্দল এজেন্ট কেন? আপনি নির্দল। আমি তো বললাম নির্দল আপনাকে বাইরে। যদি এজেন্ট না থাকে তার দায় দায়িত্ব তৃণমূল দিতে পারে। নাচতে না জানলে উঠবেন না, যা হয় আমি কিছুদিন আগেও সেটা বলেছিলাম। এই বুথ থেকে বেরিয়ে পাশের বুথের দিকে যেতেই নীল হুডি পরা যুবক এবিপি আনন্দের প্রতিনিধির পিছু নেন। এখানে কারা এজেন্ট? এখানে এজেন্ট আপনারা? পাশের বুথেও কার্যত একই ছবি। সেখানে কথা বলতে যেতেই এগিয়ে আসেন লাল সোয়েটার পরা এক ব্যক্তি।
এখানে সব তৃণমূলের আছে। আপনি কোন দলের এজেন্ট? আপনি আপনি কোন দলের এজেন্ট? আপনি নির্দলের পার্টি। নির্দলরা তখন রীতিমতো দাপুটে ভূমিকায়। এরপরে শুরু হয় ছবি দেখানো বন্ধের চেষ্টা। কথোপকথনের মধ্যেই জ্যাকেট পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাজির হন এই ব্যক্তি। হাত জোর করলেও গলার সুর কার্যত শাসানি। এখানে কেন ক্যামেরা আলো নয়? আপনি কে? আপনি ততক্ষণে পাশের বুথ থেকে নীল হুডি পরা যুবক আবার হাজির, যিনি নিজেকে নির্দল প্রার্থীর এজেন্ট বলে পরিচয় দিয়েছিলেন। বুথে আপনারা বিভিন্ন বুথে ঘুরতে পারেন, আপনি ঘুরতে পারেন। এর বড় প্রশ্ন করায় জ্যাকেট পরা ব্যক্তি কার্যত ঠেলতে ঠেলতে এবিপি আনন্দ প্রতিনিধিকে বুথের বাইরে বের করে দেন। নির্দল ছাড়া এবং তাদের ঘোরাঘুরি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সিপিএম দেখলেন তো এক্ষুনি? হ্যাঁ দেখলেন তো, আমি তো দেখালাম। না 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 না, আপনি কে? আবার কতবার বলবো? আরে আপনি 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 তাহলে আপনি এদিকে আসুন, ক্যামেরা বক্তব্য চান? আপনি বলতে চাইছেন যে কি বলতে চান? আমি ইলেকশন দেখে নিব। হ্যাঁ, তা ও ও ও অন্য এখানে কেন? আমি তার এজেন্ট। না 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 না, ও অন্য বুথে। হ্যাঁ, আপনি আপনার কোন বুথ? এই তো বুথ। হ্যাঁ, এই তো 250। আপনি কোন বুথ? 250। তা আপনি এই বুথে ঢুকছেন কি করে? আপনার সাথে আপনি কেন ঢুকছেন? 100 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস, বিজেপি প্রার্থী সঞ্জয় দাস, সিপিএম প্রার্থী মীরা ঘোষ এবং কংগ্রেস প্রার্থী শাহজাহান দেওয়ান। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সাংবাদিক রাজ্য নির্বাচন কমিশনের দেয়া বৈধ পরিচয়পত্র এবং পশ্চিমবঙ্গ সরকারের দেয়া অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে ইলেকশন কভার করছে, তার গতিবিধি রেস্ট্রিক্ট শুধু করা হচ্ছে না, যারা করছেন তাদের ওই বুথে কোনো আইনি অধিকার নেই ঢোকার। আমি বলছি গোটা দিন ধরে, এই খানিকক্ষণ আগে দেবাংশু বলছিল না যে কটা ঘটনা, আমি বলছি এই সামান্য এবিপি আনন্দের এই সামান্য সংখ্যক সাংবাদিক এবং তাদের ক্যামেরায় যদি এত ছবি ধরা পড়ে, এই ক্যামেরার বাইরে আমার আশঙ্কাটা অন্য। এই ক্যামেরা তো সমস্ত বুথে সমস্ত ওয়ার্ডে পৌঁছতে পারেনি, সেখানে কি হচ্ছিল? না, প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনাটা আপনি দেখালেন, সেখানে তো প্রথমেই গিয়ে আমরা দেখতে পেলাম যে লেফটের এজেন্টও সেখানে উপস্থিত রয়েছে। তো আপনাদের প্রতিবেদনটার মধ্যে যে লেফট বিজেপি কেউ নেই, শুধু নির্দল আর তৃণমূল রয়েছে, সেটা তো আমি কোথাও খুঁজে পেলাম না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যেটা বললেন যে সামান্য সংখ্যক ক্যামেরা, দেখুন আমি এর আগে আপনারা গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন কভার করেছেন, গোটা রাজ্য জুড়ে লোকসভা কভার করেছেন, গোটা রাজ্য জুড়ে পৌরসভা কভার করেছেন, পঞ্চায়েত কভার করেছেন। একদম, আমি বলছি সেই জন্যই তো একটা কলকাতা শহরের মাত্র 144টা ওয়ার্ডে, আমি একটু কমপ্লিট করতে, ওটাই বলতে চাইছি। আমি বলতে চাইছি তার মানে আপনারা যখন শুধু কলকাতা কভার করছেন, আপনাদের যে রিসোর্স সেটা পুরোটা কলকাতা জুড়ে রয়েছে। না না, জেলা সাংবাদিকরা এসে তো কলকাতা কভার করছেন। আমি বলতে চাইছি যে মানে পুরো কনসেন্ট্রেশনটা কলকাতা জুড়ে রয়েছে। আমি বলছি গোটা দেশ, রাজ্যের অন্যান্য পার্টের চেয়ে শুধু কলকাতা জুড়ে কনসেন্ট্রেশন রয়েছে। সেই জায়গা থেকেও দাঁড়িয়ে আপনারা যে ঘটনাগুলো দেখিয়েছেন, আপনি তার মধ্যে থেকে দেখবেন অধিকাংশ ঘটনা যেগুলো হয়েছে, যেগুলো দুর্ভাগ্যজনক ঘটনা, আমি বারবার বলছি ওগুলোকে কোনোভাবে লাইট করার চেষ্টা করছি না, আমি শুরু থেকে যেটা বলছি। আমি যেটা বলতে চাইছি তার মধ্যে ম্যাক্সিমাম ঘটনা যদি আপনি দেখেন, কয়েকটা জায়গায় ধস্তাধস্তির ঘটনা, কয়েকটা জায়গায় অভিযোগ করা হচ্ছে যে আমাদেরকে কারোর বুথ এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু যদিও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ম্যাক্সিমাম ঘটনায় আমরা আমার শুধু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে শুধু ধস্তাধস্তির ঘটনা যদি ঘটে, তাহলে যে অনুষ্ঠান শুরু করলাম যে 4টে নাম দিয়ে, যদি দেবাংশু বলে তারা মিথ্যে ভর্তি হয়েছে, নিঃসন্দেহে বলতে পারে রাজনৈতিক, আমি তো তাদের দেখিনি, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার উত্তর দেবেন। সুজাতা সাহা সিপিএম এর হসপিটালাইজ 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী, 86 নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজস্বী লাহিড়ী বিজেপির হসপিটালে ভর্তি হতে হয়েছে। ফয়েজ আহমেদ খান সিপিএম প্রার্থী 75 নম্বর ওয়ার্ডের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এটার কথাই বললাম যে আমি এই ঘটনাগুলো যে যারা আক্রান্ত হয়েছেন, সেই আক্রমণটা কে করেছে, কোথা থেকে হয়েছে, সেটা তো পরবর্তীকালে জানা যাবে। কিন্তু আমার বক্তব্য যারা আক্রান্ত হয়েছেন, এই ঘটনাটাকে আমি বাদ রেখেই শুরুতে বললাম যে এই ঘটনাটাকে আমি কোনোভাবে লাইট করার চেষ্টা করছি না। আমি গোটা দিনের যে মেজরিটি ইনসিডেন্ট, ওই বোমায় যে শিয়ালদায় বোমাটা পড়লো, তাতে যে ভদ্রলোকের পাটা জখম হলো, কেউ সকালে বলছিলেন যে ডাক্তার বলেছেন যে পাটা কাটতে হবে কিনা তার নিশ্চয়তা নেই। আমি বলছি জানা যাবে যে বোমাটা কে মেরেছিল, আমার খুব সন্দেহ আছে। আমি তদন্তের প্রক্রিয়ার উপর ভরসা রেখেই বলছি, ভোটের দিন বোমা পড়েছে, এক ভদ্রলোক ভোটার, সাধারণ ভোটার, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই, তার পাটা বাদ যেতে পারে, সেই বোমা কে ফেললো জানা যাবে। আমি বলছি জানা গেলে তো নাথিং লাইক ইট, কিন্তু আমার সংশয় আছে। বিরোধীরা কি বলেন স্বপনদা? আমি 2-3টে জিনিস দেখলাম।
এবং শুধু তাই নয় 45 থেকে শুরু করে ওই কয়েকটা জায়গা জুড়ে কংগ্রেস একই রকম দুর্ভাগ্যজনক। ওই বোম যদি কংগ্রেসের পক্ষ থেকে মারা হয় তাতে বোমের স্প্রিন্টারের অভিঘাত আর যার পা নষ্ট হলো সেটা কমে না, সেটা বলা হচ্ছে না সুমন। এই জন্যই তো আমরা বলছি যে যারা আক্রান্ত হয়েছেন বা যারা আক্রমণে যারা আহত হয়েছেন সেই ঘটনাগুলো আমরা কোনোভাবে কি লাইভ করছি না। কাছে যাব যে বিজেপি লক্ষ্য করুন ত্রিপুরায় ওই রকম ভোট সন্ত্রাস, স্বপনদার সামনেই বলছি, অন এয়ার বলছি, ত্রিপুরায় ভোট সন্ত্রাস চলার পর বিজেপির প্রতিক্রিয়া এমনকি ফলাফলের জয়ের উল্লাসে সমস্ত কিছু ঢেকে দেওয়া হলো এবং বলা হলো কি ঘটনা, বিরোধীরা তো কোথাও নেই, ক্লিন সুইপ হয়েছে আমাদের, তাতে সমস্ত ঘটনা কার্পেটের তলায় চলে গেল। হ্যাঁ দেখুন সোমবাবু, মূল যে কনফিউশনটা হচ্ছে না সেটা হচ্ছে যেমন একটা নির্বাচনে পুলিশ বাহিনী বা সেনাবাহিনী এরিয়া ডোমিনেশন করে, সেরকম রাজনীতির ক্ষেত্রেও বিশেষ করে বাঙালিরা যেখানে রাজনীতির সঙ্গে জড়িত, অর্থাৎ উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশ, সেখানে কিন্তু রাজনৈতিক দলের একটা এরিয়া ডোমিনেশন থাকে, যার থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কারা জিততে চলেছে, যদি না খুব সমানে সমানে লড়াই হয়। এই নিয়ে তো সত্যিই কোনো প্রশ্ন তোলার জায়গা নেই যে বাংলাদেশে আওয়ামী লীগ বা ত্রিপুরায় বিজেপি বা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তাদের পেছনে প্রচুর মানুষ আছেন এবং সেটা দেখাও গেছে। প্রশ্নটা হচ্ছে যে সত্যিই তো সিপিএম বা কংগ্রেস, তাদের ক্ষেত্রে ভোটের শতাংশ কম, তাদের নেতাদের পেছনে মানুষের ঢল কম, এটা একবারে দেখাই যাচ্ছে। প্রশ্নটা যেটা হচ্ছে, তাহলে কংগ্রেসের একজন প্রার্থীর পেছনে একজন নির্দল প্রার্থী হঠাৎ হাঁটবেন কেন? আসলে এই প্রশ্নটাই দেবাংশুর কাছে আমি একদম পরিষ্কারভাবে রাখতে চাই যে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যারা বিপুলভাবে মানুষের সমর্থনে কিছুদিন আগেই নির্বাচনে জিতেছে, প্রতিটি উপনির্বাচনের ফল তাদের পক্ষে, কলকাতার 144 ওয়ার্ডের মধ্যে তারা হয়তো এমনিতেই 100-র ওপরের ওয়ার্ড জিততো, 120-র ওপরের ওয়ার্ড জিততো, 130-এর ওপরের ওয়ার্ড জিততো, তাহলে সেটাকে 140-এর ওপরের ওয়ার্ডের সংখ্যায় নিয়ে গিয়ে হয়তো সেটা এমনিও যেতে পারে। তৃণমূল কংগ্রেস অধিক মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিল, এটাই আমার প্রশ্ন। না, আমি শুভময়দাকে খুব স্পষ্ট করে দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে কংগ্রেস প্রার্থীর পেছনে পেছনে নির্দল প্রার্থী ঘুরেছেন এবং সেই নির্দলের দায়িত্ব আমরা নিতে পারি না। আর এখানে নির্দল প্রার্থী বলেছেন কংগ্রেস প্রার্থী নাকি 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দিচ্ছিলেন, সেটা নির্দল প্রার্থী বিষয়টা হচ্ছে শুভময়দা আপনি যে প্রশ্নটা করলেন, কলকাতায় আপনি যে প্রশ্নটা করলেন, আমি আবারও শুরু থেকে বারবার বলছি, কলকাতা কর্পোরেশন ইলেকশনে মেজরিটি মানুষ, বেশি সংখ্যক মানুষ বা অধিকাংশ মানুষ বা 99% ওপরে মানুষ তার নিজের ভোটটা কাস্ট করতে পেরেছেন। যে কয়েক জায়গায় ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোর মধ্যে 90% আমরা কেবল কয়েকটা জায়গায় ধস্তাধস্তি দেখেছি। হ্যাঁ, বোম পড়েছে, সেই ঘটনা অবশ্যই নিন্দনীয়, সেটা সামনে আসা দরকার। এবং যে 4 জন প্রার্থী আহত হয়েছেন, হসপিটালে ভর্তি, তাদের ক্ষেত্রেও কারা পেছনে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দলের কেউ জড়িত থাকলে অ্যাকশন নেওয়া হবে। আমরা সেই ব্যাপারে কোনো কিছু বলছি না, কিন্তু আমি বলছি বাদ বাকি যে মেজরিটি ভাই আমরা একটু বলি, আমি পরিষ্কার করে বলতে চাই সুমনদা, আপনি এই যে কিছুক্ষণ আগে সমীর আইজ বলল যে রাজনীতিতে মিথ্যে কথাটা কত ভাবে বলা যায়, কত ভাবে গুলিয়ে দেওয়া যায়, এটা কিন্তু একটা নতুন ব্যাকরণ তৈরি হয়েছে। মানে আমি বলছি যত ধরনের কুযুক্তি দিয়ে সমর্থন রাখা যায়, আগে অন্তত আমি শাসক বিরোধী কাউকে এইরকম কুযুক্তি দিতে দেখিনি। দিনের আলোর মতন পরিষ্কার যে কত সংখ্যক পোলিং এজেন্টকে আজকে তাড়ানো হয়েছে, একদম দিনের আলোর মতো, শুধুমাত্র ফুটেজ কাভারেজ দিয়ে, আমি কোনো মন গড়া কথা বলছি না। আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে কত জায়গায় উত্তেজনার জন্য ভোটাররা ভোটের লাইন থেকে সরে গেছে, সেটা আপনার ক্যামেরায় ধরা পড়েছে। কজন এজেন্টকে তাড়ানো হয়েছে ফুটে যাচ্ছে। এই যে আপনি 100 কতজনকে বললেন তাড়ানো হয়েছে, আপনার কাছে 100 কতজনের ডিটেইলস তারা তাড়ানো হয়েছে, এটা তারা অভিযোগ করছেন, অভিযোগের ভিত্তিতে বলছেন। এর মধ্যে কত শতাংশ এরকম রয়েছে বিশ্বনাথ দা যারা সত্যি সত্যি ধরুন সেখানে দেওয়ার মতো জায়গায় দিতে পারেননি? তোমার সময় দিবে, তোমার কুযুক্তিগুলো তুমি কোন সময় দিবে। আমি যে প্রশ্নটা রাখতে চাই, দেখুন মার্কস দুই রকম। একটা হলো আপনি আমি এখানে কিন্তু স্টুডিওতে সুমনদা অনেক কিছু বলছি ইলেকশন কমিশনারকে নিয়ে, আমরা অনেক কিছু বলছি পুলিশ কমিশনারকে নিয়ে। আপনার আমার চোখে পুলিশ কমিশনার ব্যর্থ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে উৎসবের মেজাজে ভোট হয়েছে, পুলিশ কমিশন পূর্ণ সার্টিফিকেট পেয়ে গেল। আজকে ইলেকশন কমিশনারকে আমরা সমালোচনা করছি যে আপনি কেন নির্বাচনে কন্ট্রোল করতে পারলেন না, কিন্তু ইলেকশন কমিশনার সৌরভ দাস কিন্তু ফুল মার্কস পেয়ে গেল শাসক দলের কাছে। ফলে মার্কস মানুষের উপর নির্ভর করে না এরা, এখন মার্কসটা দেয় হলো শাসক দল। এই রাজনৈতিক বক্তব্যের, এই রাজনৈতিক তরজার মাঝখানে অবশ্যই মার্কসের কথা বিশ্বনাথ দা বললেন। সি ভোটারের মার্কস কি বলছে তার চূড়ান্ত ফলাফল আসবে এই অনুষ্ঠানে, সেটা দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচন নিয়ে মন্তব্য করছেন সরাসরি সাংবাদিকদের মুখোমুখি, দেখব।
সমগ্র কেএমসিতেই আমরা নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করছি। সৌরভ দাস বলছেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিকদের বলা হয়েছে গোটা নির্বাচনটাতে এই গণতন্ত্র ধ্বংস করার কাজ করেছেন আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া কলকাতা পুলিশের লোকেরা, আর এই সমগ্র ব্যবস্থাপনায় নেতৃত্ব দিয়েছেন সিপি এবং জয়েন্ট সিপি। শুভেন্দুবাবু, সৌরভ দাস বলছেন কমিশন করতে পারবে বলে মনে হয় নাকি আদালতেই যেতে হবে? দেখুন, আমরা গণ আন্দোলন করে সবসময় আদালত একটা প্রক্রিয়া। সংবিধানের কয়েকটা স্তম্ভ আছে, তার মধ্যে আদালতও একটা। সংবিধান যখন আক্রান্ত হয়, জুডিশিয়ারি একটা তার স্তম্ভ, তার সাহায্য আমরা নিব। কারণ এইবারে প্রথম কোর্ট মনিটর ইলেকশন হয়েছে। কোর্টের যে ভার্ডিক্ট সিএপিএফ তারা দেননি ঠিকই, কিন্তু কোর্ট মামলা নিষ্পত্তি করেননি। আমরা 23 তারিখে প্রমাণ করে দেব। এত ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখিয়েছেন কি দেখাননি আমি জানি না। আমি নিজেই 150 থেকে 200 ভিডিও ফুটেজ পেয়েছি যে অন্যজন ভোট টিপছে, আরেকজনের হাতে কালি লাগানো হচ্ছে। প্রকাশ্যে দেখা যাচ্ছে পার্ট নম্বর ভোটার নম্বর দিয়ে, আর একটা হরিদাস পাল ভাইপো সে বলছে ফুটেজ দেখান, ব্যবস্থা নেই। সে ব্যবস্থা নেওয়ার কে? সে সরকারের কে আমরা জানতে চাই। সে সরকারের হেলিকপ্টার চড়ে, সরকারের প্লেন চড়ে, 1,500 পুলিশ তাকে স্যালুট দেয়। সে কে হরিদাস? সরকারের সে কে? তাকে কথা বলার অধিকার কে দিয়েছে? সৌরভ দাস বলছেন কোনো পুলিশ ভালো কাজ করেছে, কোনো বুথ দখলের অভিযোগ নেই, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত ক্ষেত্রে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, দু একটি বিক্ষিপ্ত ঘটনা। ঠিক আছে, সৌরভ দাস আইএস অফিসার, তিনি আইএস অফিসার। এই যে ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ দেখে বেশি দিন টেকা যায় না। যেমন প্রধানমন্ত্রীকে অপমান করে আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় যে অবস্থায় পড়েছেন, এদের পরিণতিও তাই হবে। আরে পুলিশ পুরা কে পুরা টিএমসি কা ক্যাডার হ্যায়। দেবাংশুর প্রতিক্রিয়া যাব। দেবাংশু, গোটা নির্বাচন ক্যান্সেল করে পুনর্নির্বাচনের দাবি তুলছেন। না, শুভেন্দুবাবু ঘুমাচ্ছিলেন এতক্ষণ, কারণ এর আগে সিঙ্গুরে ছিলেন, তারপরে সারাদিন ঘুমিয়েছেন। তো ঘুমিয়ে ত্রিপুরার স্বপ্নটা দেখে ফেলেছেন। তো ত্রিপুরায় নিজেরা যা করেছেন সম্পূর্ণ ব্যাপারগুলো এখানে চাপিয়ে দিলেন আর কি। তো সেই জায়গাটা শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যত বলেন তত আমাদের ভোট বাড়ে। এই নিয়ে আলাদা করে কিছু মন্তব্য করবেন। নিজে লোডশেডিংয়ে জেতা নেতা, ওনার সবসময় ইলেকশন প্রসেস নিয়ে একটু ভেতরে বুক দুরু ব্যাপার থাকে। লোডশেডিংয়ে জেতা নেতা নিয়ে আর বেশি মন্তব্য বলবো না। দেখুন, নির্বাচন যে প্রহসন হয়েছে এবং সৌরভ দাস যে তার গৌরব রাখতে পারেননি, এটা প্রত্যেকেই জানে। এখন যে কথাটা হচ্ছে, নির্বাচনের প্রহসনটা মানুষ দেখেছে এবং তার জন্য আপনি দেখেছেন যে কংগ্রেস প্রার্থী তানিয়া পাল নিশ্চয়ই 81 নম্বর ওয়ার্ডে জিতবে না, সে লড়াই করছে মাত্র। তার পিছনে একজন মার্কিং যে সোনাই হালদার, আপনি খবর নিন, ও তৃণমূলেরই। যত নির্দল রায় ওখানে প্রত্যেকটা বুথে এজেন্ট আছে, আর তাদের এজেন্টগুলো যারা আছে, প্রার্থী আর এজেন্ট সবই এরা। আমি একটা জিনিস শুধু বলতে চাইছি যে 45 নম্বর হোক, 22 নম্বর হোক, 23 নম্বর হোক, 86 নম্বর হোক, যে সমস্ত বিরোধী দলটা গতবার জিতেছিল, প্রত্যেকটা ওয়ার্ডে পরিকল্পিতভাবে 5,000 7,000 ভোটে মীনা দেবী পুরোহিত বা বিজয় ওঝা যেতে, সেই সব ওয়ার্ডগুলোতে বাইরে থেকে লোক এনে, গুন্ডা এনে, বুথ দখল করিয়ে কোন ধরনের নির্বাচন হচ্ছে? নির্বাচন তো বাতিল হওয়া উচিত। এই নির্বাচন প্রহসন, গণতন্ত্রের প্রহসন, গণতন্ত্রের লজ্জা, সারা পশ্চিমবাংলার বাঙালিদের লজ্জা এটা। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে স্বপনদা, আজকে আপনার দলের সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় তিনি একেবারে এই কলকাতায় ভোট দিতে গিয়ে পরিষ্কার অভিযোগ তুলেছেন যে অর্থের বিনিময়ে আপনারা টিকিট দিয়েছেন রাজ্য বিজেপি। সরাসরি প্রাক্তন রাজ্য সভাপতির নাম করে কি বলেছেন, আমি প্রতিবেদনটা দেখাই, তারপরে আসবো আপনার কাছে। দেখুন রূপা গাঙ্গুলি ঠিক কি বললেন। একটা মারাত্মক অভিযোগ করেছিলেন যে টাকা দিয়ে প্রার্থী কেনা, এটা এখনো বিশ্বাস করেন? একদম বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। ভোটের দিনেও বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। বহু ক্ষেত্রে টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ করে বিজেপির অস্বস্তি আরো বাড়ালেন তিনি। পুরো ভোটের বৈঠকের প্রসঙ্গ টেনে নিশানা করলেন রাজ্য বিজেপি নেতৃত্বকে। আমাদের প্রেসিডেন্ট নতুন এসছেন, তিনি অনেক কিছুই পরিষ্কার করে এখনো সবাইকে চিনে বুঝে এক্স্যাক্টলি, তার তো পুরো টিমটা রয়েছে, দিলীপ বাবুর পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনো বদমাইশি না থামান তাহলে তো মুশকিল। 30 নভেম্বর কলকাতা পুরো ভোটের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠকের মাঝেই ক্ষোভ উগড়ে দিয়ে বৈঠক ছেড়ে চলে গেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক, নানা জল্পনা তৈরি হয়, কিন্তু এখনো নিজের অবস্থানেই অনড় রূপা।
আমি রাজ্য বিজেপির কোনো সাংবিধানিক কোনো সাংগঠনিক পদে নেই, কোনো দায়িত্বতে নেই। কিন্তু রাজ্য নির্বাচন কমিটির তো একজন মেম্বার আপনি এই পুরো ভোটে। না, ওই বেকার কোনো কমিটির মেম্বার হওয়ার কোনো মানে নেই। কমিটির চারটে কথা বলবার জন্য বসে বসে সিঙ্গারা খাওয়ার জন্য আমি ইন্টারেস্টেড নই। তো ওরকমভাবে ডেকে একটা বৈঠকে বসিয়ে রেখে তারপরে সেখানে ডিসিশনগুলো চারটে লোক মিলে নেবে। কলকাতা পুরো ভোটে 86 নম্বর ওয়ার্ডে গত 5 বছর বিজেপির হয়ে কাউন্সিলর ছিলেন প্রয়াত তিস্তা বিশ্বাস। এবার ওই ওয়ার্ডে রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করে গেরুয়া শিবির। বিজেপি টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তিস্তার স্বামী গৌরব বিশ্বাস। গৌরবকে প্রার্থী না করায় আগেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন রূপা। এখনও নিজের অবস্থানে অনড় তিনি। কিছু ক্ষেত্রে তো ঘটেইছে এবং তার প্রমাণও আছে আমার কাছে। মানে বিজেপি টাকা দিয়ে এই পুরো ভোটে প্রার্থী করেছে। ইয়েস। আপনি দলকে জানাননি? দল জানে না, হয় নাকি কখনো? ওখানে বিজেপি ক্যান্ডিডেটের পক্ষে নই আমি আজও। কেন বলছেন? তিস্তা মনে করতো আমাকে এই রংটা মানায়। আমি ওর দেওয়া একটা শাড়ি পরে এসেছি আজকে। তিস্তাকে আমি ভালোবাসি। আমরা রাজনীতি করতে এসেছি মানুষকে ছেড়ে নয়, মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। যে এত দিন ধরে খেটেছে আমি তার সঙ্গেই থাকবো। কিন্তু আপনি ধরুন যে দলের সাংসদ, সেই দলেরও তো একটা মনোনীত প্রার্থী, তার প্রতিও তো একটা কমিটমেন্ট আছে। আমি এসবের কোনো উত্তরই দেব না। দেখুন, এগুলো ঊর্ধ্বতন নেতৃত্ব এই বক্তব্যগুলো শুনবে এবং শুনে যেটা উচিত মনে হয় সেটা করবে। সাময়িক একটা ক্ষোভ, দুঃখ ইত্যাদি থেকে মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়া হয়, সেটাই হয়েছে হয়তো। যে দলের সাংসদ তার দলকে ভাটের পার্টি বলতে পারে, সেই দল সম্বন্ধে আমার কোনো মন্তব্য করা উচিত কিনা আমি বলতে পারি। সব মিলিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে ভোটের দিনেও বিজেপির অস্বস্তি আরও বাড়ল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। স্বপনদা, ভোটের দিন অস্বস্তি কমলো তো নাই, বরঞ্চ বাড়লো। আমাকে একটু বলতে দেবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দলের অনেক সিদ্ধান্ত, মানে দলের নেতৃত্বের কিছু কার্যকলাপ সম্পর্কে ক্ষোভ জানানোর নিশ্চয়ই জায়গা আছে। তার আগে আমি দলের মধ্যে যদি কোনো কিছু দায়িত্বে থাকি তো সেই জায়গাগুলো থেকে আগে নিজেকে সরিয়ে নেওয়া উচিত। আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু ক্ষোভ জানিয়েছিলাম, কিন্তু তার আগে আমি স্ট্যান্ডিং কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি নিজে সরে এসেছিলাম। আমি লিখে পাঠিয়েছিলাম যে আমি আর থাকবো না। মানে সোজা কথা আপনি বলছেন রূপা গঙ্গোপাধ্যায়ের সাংসদ পদ থেকে পদত্যাগ করে এইসব বলা উচিত? আমি সোজা কথা নয়, স্পষ্টভাবে বলছি, দল যদি কাউকে প্রার্থী করে সেই দলের প্রার্থী, তার বিরোধিতা করার অর্থ দলের বিরোধিতা করা। এটা ওনার মতো একজন রাজ্যের নেত্রী, উনি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, রাজ্যসভার এমপির এটা জানা উচিত। উনি যে কথা বলেছেন অত্যন্ত অন্যায় কথা বলেছেন, ওনার বলা উচিত নয়। আমি বলছি একটাই কথা বলতে হয়, যে উনি তো দলের মধ্যে কি বলেছেন, কি কোন কতটুকু দলের, সে তো অন্য প্রসঙ্গ। কিন্তু যখন একজন সাংসদ বলছে যে অর্থের বিনিময়ে টিকিট বিলি হয়েছে, তাতে দুর্নীতি আছে, যেগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গেও কিন্তু যুক্ত, আমি বলছি যে সেটা কিন্তু পাবলিক স্পিয়ারে চলে এলো। মানে সেখানে কিন্তু জনস্বার্থ যুক্ত, সেটা কিন্তু দলের ব্যাপার থাকছে না। উনি দিল্লিতে, কারণ আপনি জনপ্রতিনিধি হিসেবে যে পার্টি যাকে নির্বাচিত করবে, সেখানে যদি আর্থিক দুর্নীতি হয় সেটা কিন্তু জনস্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। উনি বেশিরভাগ সময় দিল্লিতে থাকেন, দিল্লির নেতৃত্বের সঙ্গে ওনার ওঠা বসা আছে। রাজর্ষি লাহিড়িকে উনি নিজেই বলেছেন যে রাজর্ষি লাহিড়িকে আমি দিল্লির সমস্ত নেতাদেরকে চিনিয়েছি, ওনার প্রতিবেদনের পরেরটুকু দেখাননি, এইসব কথাগুলো উনি বলেছেন, আমি প্রত্যেকটা শুনেছি। আজকে আমি প্রশ্ন করতে পারি, উনি দলের অনুমতি নিয়েছিলেন রাজর্ষি লাহিড়িকে? কিন্তু আপনি আরো সাংঘাতিক কথা বললেন, দিল্লির নেতাদের সঙ্গে যার জানাশুনো, তিনি যদি এই কথা বলেন রাজ্য পার্টি সম্পর্কে, নেতাদের সম্পর্কে, সেটা তো আর দলের পক্ষে আরো। আমি তো বলছি, যেহেতু উনি প্রকাশ্য বলেছেন, আমিও প্রকাশ্য বলছি, উনি ভুল করছেন, উনি অন্যায় করছেন। দলের বিরুদ্ধে, দলের ফোরামের বাইরে এই ধরনের কথা বলা যায় না। দেবাংশু, হ্যাঁ, আমার জাস্ট দুটো পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে, শুধু রূপা গাঙ্গুলি নয়, রূপা গাঙ্গুলি তথাগত রায় প্রত্যেকে বিজেপির এই নারী এবং অর্থ, এই দুটো ব্যাপার নিয়ে ক্রমাগত বলে গেছেন। বিজেপি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, অর্থাৎ নীরবতা সম্মতির লক্ষণ এক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যে রাজর্ষি লাহিড়িকে নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় এই কথাগুলো বললেন, আমি যদি খুব ভুল না হই, আজকে তিনি আক্রান্ত হয়েছেন। আপনি যে চারজনের কথা বলছিলেন তার মধ্যে একজন। তো এখানেই আমার একটা প্রশ্ন জাগে যে রাজর্ষি বাবুর আক্রান্ত হওয়ার পেছনে
এই যে বিক্ষুব্ধ একটা গোষ্ঠী যেটা রূপা গাঙ্গুলিকে সামনে ফেস রেখে সামনে চলে এলো, এই বিক্ষুব্ধ গোষ্ঠীটা পেছন দিকে নেই তো, কারণ এটা আমরা কেউ জানি না। আজকে এখানে যারা এইখানেই তো আমার ভয়টা, যে এই যে খানিকক্ষণ আগে তুমি বলছিলে না যে কে বোমা মারলো তার তদন্ত হবে, যে সব জায়গায় যদি বিক্ষুব্ধ গোষ্ঠী খুঁজে পাওয়া যায় তাহলে সত্যিকারের তদন্ত হবে। তো আমি অন্য দুটো রাজনৈতিক দলের কাছে যাব, কিন্তু তার আগে একবার পরের প্রতিবেদন, যেটা নিঃসন্দেহে সকালে ওই রকম টেন্স সিচুয়েশনের মধ্যে কিছুটা আমাদের হাসির সঞ্চার হয়েছিল। বিশ্বনাথ দা, আপনার মনে থাকবে যে হাসপাতালের ছাদে 8 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে এবং একজন দাঁড়িয়ে বলছেন যে 26 জন রোগী হাসপাতালে এবং কিছু কর্মী আছেন তাদের জন্য। আমি বলছি 26 জন রোগীকে যদি ওই রঙের বিরিয়ানি খাওয়ানো হয় তাহলে তাদের হাসপাতালের, আমি চাই তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি যান, কিন্তু তাদের হাসপাতালের স্টেটা, থাকার দিনগুলো মনে হয় বেড়ে যাবে। যাই হোক, ঘটনাটার সঙ্গে ওতপ্রোতভাবে রাজনীতি জড়িয়ে আছে। পরবর্তী সময় দেখা গেল বিরিয়ানি এবং চাপ, ভোটের দিন শুধু বিরিয়ানি আর চাপ নয়, এবং রোববারের দুপুরে ভোট হলেও সেটা নয়। কেন নয়, কিভাবে রাজনীতি জড়িয়ে আছে এবার দেখাবো, তারপর সি ভোটারের ডেটা আসবো। কিন্তু এই প্যাকেজটা বিশ্বাস করুন বিরিয়ানির বলেই এত উৎসাহের সঙ্গে দেখাতে হচ্ছে। দেখুন, সার দিয়ে সাজানো রয়েছে বিরিয়ানির হাড়ি, একটি দুটি নয়, পর পর 8টি রয়েছে চিকেন চাপও। এই ছবি কলকাতার কোনো রেস্তোরাঁর ছাদের নয়। ভোটের সকালে এভাবেই বিরিয়ানি রান্না করা হয় মানিকতলার জেন রায় হাসপাতালের ছাদে। এর ঠিক নিচের ফ্লোরেই রয়েছে আইসিইউ, অপারেশন থিয়েটার। বিরিয়ানির গন্ধে মোমো করছে হাসপাতাল। এই বেসরকারি হাসপাতালের অন্যতম মালিক কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূলের অভিযোগ, বিরিয়ানি ও চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার পরিকল্পনা করেছে বিজেপি। ভোটের দিন বিরিয়ানিটার হোটেল অন্য জায়গায় রেস্টুরেন্ট অর্ডার দেওয়া যায়। কাল থেকে অভিযোগ আসছে যে বহু বহিরাগত এই হসপিটালের মোড়কে হসপিটালে এসে আশ্রয় নিচ্ছে, আর এইখানে সব রান্না অমুক তমুক, একটা চারপাশের মানুষ ক্ষুব্ধ। এই হসপিটালটা এলাকার একটা ঐতিহ্যশালী হসপিটাল, এর মালিকানা নিয়ে একটা ডিসপিউট আছে, মামলা আছে। আমার যে কাজটা হচ্ছে, আমি তো ওখানে রিকোয়েস্ট করেছি দাদাদের যেখানে আমাকে কাজটা করতে দিন, তবেই উনি দিয়েছেন। আপনার হাসপাতালে কতজন পেশেন্ট আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আছে 26 জন। 26 জন পেশেন্টের জন্য 8 হাঁড়ি বিরিয়ানি? অনেক স্টাফও আছে। না, ওনারা অভিযোগ করতেই পারেন, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই। আমাদের কিন্তু স্টাফও এই বিরিয়ানি খায়। যে এগুলো পাওয়া যায়নি তো, বিরিয়ানি পাওয়া গেছে। আচ্ছা, এবার বলুন, আসলে বিরিয়ানি, জেলের ভাত আর বিরিয়ানিতে যে তফাৎ, সেটা উনি ভুলে গেছেন। যদি বিরিয়ানি হয়, আমার জানা নেই প্রথমত কি হচ্ছে। সে একজন ক্যাটারার, সে অনেক সময় করে হয়তো ছোটোখাটো কাজ হলে একটা জায়গাটাকে ইউটিলাইজ করে, তাতে আমার কিছু প্রবলেম নেই। ওনার যদি প্রবলেম হয় বন্ধ করে দিন, আমার কি আপত্তি আছে। উত্তর কলকাতার 2 নম্বর ওয়ার্ডে আবার তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের জন্য অনুষ্ঠান বাড়িতে বহিরাগতদের জমায়েত করার অভিযোগ তুলেছে সিপিএম। বাম প্রার্থীর অভিযোগ, এই অনুষ্ঠান বাড়িতে বহিরাগতদের এনে প্যাকেটে করে খাবার দেওয়া হচ্ছে। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই কয়েকজন অনুষ্ঠান বাড়ির ভেতরে ঢুকে যান। ঠিক সেই সময় অনুষ্ঠান বাড়ির উল্টো দিকে দেখা যায় এই দুটি গাড়িকে। গাড়ির পেছনে ছিল এমপি স্টিকার লাগানো, সামনে লেখা এমপি রাজ্যসভা। বহিরাগত কিছু লোকজন এসে এখানে থাকছে। কিছু দূর এগিয়ে গেলে দেখবেন এসছেন এনারা, কিছু দূর এগিয়ে গেলে দেখবেন রিকশায় 2-3 জন বসে রয়েছে। 100-1 লোক তো এখানেই আছে এক্সপেক্টেড। এইখানে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যা সমর্থন আছে, সেখানে বাইরে থেকে লোক এনে ভোট করার কোনো প্রয়োজন আছে? উনি কাদের দেখিয়ে বলেছেন সেটা উনিই জানেন। সব মিলিয়ে ভোটের দিন খাবার বিলির অভিযোগ নিয়ে তুঙ্গে রাজনীতি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সন্ধ্যে 6টা অবধি সি ভোটারের চূড়ান্ত সার্ভের ফলাফল আমাদের হাতে। আমরা দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করব যে এক্সিট পোলে সি ভোটারের সার্ভেতে কি ফিগার উঠে এলো। আমি প্রথমে দেখাবো যে এই সমীক্ষক দল তারা কথা বলেছেন সন্ধ্যে 6টা পর্যন্ত 16,000 কলকাতাবাসীর সঙ্গে, কলকাতার ভোটারের সঙ্গে, যারা কলকাতায় ভোট দেন, কলকাতার এপিক কার্ড সেই চেক করে 16,000-এরও বেশি কলকাতাবাসীর সঙ্গে কথা বলেছেন এই সমীক্ষক সংস্থা। কতগুলো ওয়ার্ডের সমীক্ষা? একেবারে স্পষ্ট করে প্রত্যেকটা ওয়ার্ডে এই সমীক্ষা চালানো হয়েছে 144টা। মার্জিন অফ এরার +-3%, ম্যাক্রো লেভেলে এবং +-5% মাইক্রো লেভেলে। এবার দেখাবো চূড়ান্ত এক্সিট পোল সি ভোটার কি বলছে। চূড়ান্ত এক্সিট পোল বলছে যে তৃণমূল কংগ্রেস 144টার মধ্যে পেতে পারে 131টা ওয়ার্ড, বিজেপি পেতে পারে 13টি ওয়ার্ড,
অন্যরা 0, অর্থাৎ বড় কোনো ফেরবদল এখানে হলো না। যেটা 3টে অবধি সেটাই 6টায় ক্যারি ফরওয়ার্ড হলো। এবার ভোটের শতাংশের হিসেব। ভোটের শতাংশের হিসেব বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 58% ভোট, বিজেপি পেতে পারে 28%, বাম 5%, কংগ্রেস 7%, অন্যান্যরা 2%। আরও একবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 58% ভোট, বিজেপি পেতে পারে 28%, বাম 5%, কংগ্রেস 7%, অন্যান্যরা 2%। আমি আলোচনা আসবো দ্রুত একবার। অলমোস্ট একই থাকলো বিশ্বনাথ দা। না, তফাৎটা খুব একটা আসার কথা নয়, শুধু দুটো জায়গায় আমাদের একটু ডিফার হচ্ছে। হ্যাঁ, সেটা হলো বিজেপি কিন্তু এতগুলো সিট পাওয়ার কথা নয়। মানে আমি বলছি ভোটটা যদি শান্তিপূর্ণ হতো, ভোটটা শান্তিপূর্ণ হয়নি। গত 4টে ভোটের মধ্যে সবচেয়ে খারাপতম ভোট এটা হয়েছে। তারপরেও আমি বলছি যে বিজেপি ভালো ভোট হলেও কিন্তু 13টা আসন পাবার কথা নয়, এবং এটা দিনে আলোর মতন পরিষ্কার। অন্যদিকে কংগ্রেস দল দুটো ওয়ার্ডে, বিশেষ করে আমি জানি না শেষ পর্যন্ত 45 নম্বর ওয়ার্ডে কি চেহারা নিয়েছিল, আর 29 নম্বর ওয়ার্ডে প্রকাশ উপাধ্যায় আছেন। এই দুটো ওয়ার্ড এবং তার সাথে আরো দুটো ওয়ার্ড, একটা রাজাবাজারের ওয়ার্ডে কিন্তু ভালো ফাইট দেওয়ার সম্ভাবনা ছিল। এবং একই সাথে আপনাকে বলতে চাই 75 নম্বর ওয়ার্ড যেটা ফয়েজ খান যেটাতে আহত হলেন, ফয়েজ আহমেদ খান যেটা আহত হলেন, ভীষণ জনপ্রিয় মানুষ, তাকে পরাজিত করার সুযোগ ছিল না। বহিরাগতরা ঢুকে গিয়ে হয়তো তাকে পরাজিত করলো, না হলে বামেদের শূন্য থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু সামগ্রিকভাবে যে ভোটের যে পার্সেন্টেজ এসছে সুমনদা, তৃণমূল কংগ্রেস 58%, আমি আগের দিনও বলেছিলাম যে 58 কেন 60% ভোট পেতে পারে। কিন্তু একই সাথে বিজেপির যে 28% ভোট দেখাচ্ছেন, এই ভোটটা 28% না হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমি মনে করছি যে এই নির্বাচনে কিছুটা হলেও, এত খারাপ নির্বাচন সত্ত্বেও হয়তো বামেরা কিন্তু 5%-এর জায়গায় আমার ধারণা 8-9% ভোট পেতে পারে। এই কারণেই আমি বলছি একদম আমি এই কথা একবার শুভময়দার কাছে আসবো, তারপর প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যাব। শুভময়দা, আমি বলছি যে আরেকটা পারসেপশন যেটা বিশ্বনাথ দা বলছেন, যে বিজেপির ফল অপেক্ষাকৃত ঠিক 21-এর বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি দাঁড়িয়েছিল তার থেকে খারাপ হয়েছে, এবং সেখানে বিরোধী স্পেস ভ্যাকুয়াম থাকতে পারে না, সবটা তৃণমূলে ব্যাক করতে পারে না, সুতরাং বাম কংগ্রেসের ফলাফল অপেক্ষাকৃত ভালো হওয়ার কথা। এটা ছিল পারসেপশন, ফিগার সেই কথা বলছে না। আপনি কোন দিকে? হ্যাঁ, দেখুন, আমাদের 2021 যে বিধানসভা নির্বাচন, তাতে এই কলকাতা অঞ্চলের বিধানসভাগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে 60% কাছাকাছি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 30% সামান্য কম ভোট পেয়েছিল বিজেপি। মোটামুটি কিন্তু যা দেখা যাচ্ছে এই সমীক্ষায় সবকিছু ঠিক আছে ধরে নিয়ে, একবারে আমরা যদি সবসময় কনফিউশনের মধ্যে ঢুকে পড়ি তাহলে সমীক্ষা নিয়ে আলোচনাই করা যাবে না। সেটা ধরে নিয়ে কিন্তু সেই ভোটের শতাংশ একই আছে। এবার বারবার কি মনে হয়েছিল, যেটাকে আমরা শান্তিপুর সিনড্রোম বলছি, যে হয়তো বামেরা খুব কাছাকাছি উঠে আসবে, এবং সত্যিই তো বামেদের অত্যন্ত ভালো উজ্জ্বল কিছু যুবক যুবতী প্রার্থী হয়েছেন, এবং তারা প্রায় 42 জন রেড ভলেন্টিয়ার্সকে বামেরা প্রার্থী করেছে, ঝকঝকে তরুণ মুখ প্রার্থী করেছেন। এবং সেইখানে দেখুন বামেদের থেকেও ভোট শতাংশ কংগ্রেসের বেশি আসছে। এই জায়গাটা কিন্তু সত্যিকার এটা একটা সমীক্ষার একটা প্রশ্ন তুলে দিচ্ছে। সমীক্ষা মানেই তো সবসময় পারফেক্টলি ঠিক হতে হবে এমন নয়, এবং যেখানে ভোট শতাংশ কম থাকে সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। মানে আমি যেমন দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূলের ভোট কিন্তু 58-র চেয়ে খুব বেশি কমবে না, কিন্তু কংগ্রেস বা বামপন্থীদের যে ভোটের অংশটা, বিন্যাসটা দেখানো হয়েছে, সেইটা কিন্তু খুব অদ্ভুত। আমার মনে হয় কিন্তু বিজেপির হঠাৎ করে যে বিধানসভার থেকে বিরাট খারাপ একটা ফলাফল হবে, এর পেছনে কিন্তু খুব কারণ নেই, যদি না সকলে মনে করতেন বাম বা কংগ্রেসের দিকে চলে যাবেন, এবং সেই জায়গায় কংগ্রেসের থেকেও বামের ভোট কম দেখানো হচ্ছে এই সমীক্ষায়। এটা একটা কনফিউশনের জন্ম দিচ্ছে। আমার মনে হয় মঙ্গলবার আমরা সঠিক উত্তরটা জানতে পারবো। একদম। এবার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আসবো, দেবাংশুকে দিয়ে শুরু করব। দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, যেহেতু পুরো আলোচনাটা এই নির্বাচনে অশান্তি নিয়ে হচ্ছে, এবং আপনার সমীক্ষা থেকে আমি জাস্ট একটা পয়েন্ট তুলছি। আপনার প্রথম ওপিনিয়ন পোল যেটা হয়েছিল, সেই ওপিনিয়ন পোলে বিজেপি, বাম, কংগ্রেস 3টে রাজনৈতিক দলের যদি আমি সম্মিলিত ভোট দেখি, 24 প্লাস বামের ছিল 9 প্লাস কংগ্রেসের ছিল 3, টোটালটা হচ্ছে 36%, 3টে রাজনৈতিক দলের মিলিত ভোট। আর আজকে সো কল্ড অশান্তির দিনে যখন মানুষ বেরিয়ে ভোট দিয়ে তার মতামত দিচ্ছে আপনাদের কাছে, তখন তো তাহলে ভীত হয়ে মানুষের আরো কম বলার কথা আগের থেকে। কিন্তু সেই সময় যদি আমি দেখি বিজেপি প্লাস বাম প্লাস কংগ্রেসের মিলিত ভোট 28 প্লাস 5 প্লাস 7, এটা কিন্তু 42%। অর্থাৎ ভোটের আগে সো কল্ড শান্তিপূর্ণ পরিস্থিতি, সেই সময় 36% মানুষ মুখ ফুটে বলছিলেন আমরা বিরোধীকে ভোট দেবো, আর ভোটের দিনে 42% মানুষ মুখ ফুটে বলছে আমরা বিরোধীকে ভোট দেবো। এটাই চিত্রটা পরিষ্কার করে দেয়। স্বপন দাস।
না, দেবাংশুর মুশকিলটা হচ্ছে দেবাংশুর ক্যালকুলেশনে যে 12% ভোট, সেটা সেদিনও আমরা আলোচনা করেছিলাম, এত লোক নির্দলকে দেবে না বা মুখ বুঝে থাকবে না, তারা কোনো না কোনো দলের দিকে যাবে। দেবাংশু প্লিজ, তার মধ্যে থেকে বিজেপিতে ভোট এসছে 4%, তোমাদের দিকে গেছে কিন্তু 6%। তো সেখান থেকে যদি আজকে এই ক্যালকুলেশনে আসি, আমি যদিও আগেই বলেছি এই এক্সিট পোলের উপর আমার অতটা বিশেষ ভরসা নেই, আমি এখনো বলছি বিজেপির ভোট 30% থেকে 35%-এর মধ্যে থাকবে এবং তৃণমূলের ভোট তুলনামূলকভাবে আরও 3-4% কম হবে। কিন্তু যদি ওই 3টে থেকে 5টার খেলাটা ঠিকমতো দেবাংশুরা ঠিকমতো খেলতে পারে, তাহলে তো ওই ভোটের তো হারজিত তো 50 থেকে 500 ভোটের মধ্যেও বহু জায়গায় হবে, সেখানে কি হবে জানি না। হ্যাঁ সুমনবাবু, আমার আগের পৌর ভোটটা আপনাকে একটু মনে করিয়ে দিই। সন্ধ্যাবেলায় পার্সেন্টেজ অফ ভোট ছিল, পোল ভোট প্রায় 62-র কাছাকাছি, সেটা 1.5 দিন বাদে হয়ে গেছিল 68-র কাছাকাছি, 68.46। হ্যাঁ একদম। ফলে এখন এই ম্যাজিকটা কোন দিকে যাবে আমি তো বুঝতে পারছি না, ফলে সেই ফিগারটা পেলে একরকম হয়। সেকেন্ড হচ্ছে যে বেলা 3টেই যাহা ছিল সন্ধ্যে 6টাতেই তাহা ছিল, কারণ সন্ধ্যে 6টা থেকে বেলা 3টের মধ্যে যারা ঘুরেছে, যাদেরকে যে সমীক্ষকরা তারাও একই ছিল, ফলে সেটা যে খুব পাল্টেছে তা নয়। ফলে সেই কারণের জন্য সমীক্ষা রেজাল্ট তাই আসবে। এবং আমি আপনাকে একটাই জিনিস বলবো যে টিএমসি আজকে যে ধরুন আমাদের তো এতগুলো রেজাল্ট সমীক্ষা দেখালেন, ওদের তো ফল ভালোই দেখাচ্ছিল, এরপরে দাঁড়িয়েও যে এই যে বাইক বাহিনী থেকে শুরু করে আজ সারাদিন যা করতে হলো, তার মানে একটা ফিয়ার কোথাও তৃণমূল কংগ্রেসের কাজ করছিল। এইটা যদি আমার একটা কোয়েস্ট হয়, খোঁজার উপাদান হয় যে তৃণমূলের ভয়টা কেন ছিল, শুধু হেরে যাওয়ার ভয় নাকি ভোটের মার্জিন বাড়ানোর ভয়? ফলে এই প্রশ্নটা আসলে দেখবেন যে লুকিয়ে আছে, যে সেখানে দাঁড়িয়ে যে এই যে বিজেপি থেকে যে ভোটটা ভাঙছে সেই ভোটটা কোথায় যাবে, এই জায়গাটাই হচ্ছে যদি এটা বাম বা কংগ্রেসের দিকে যায় তাহলে তৃণমূল হচ্ছে সম্ভাব্য প্রতিযোগিতার মধ্যে পড়তে পারে। সেখানে দাঁড়িয়ে এটাকে এনশিওর করার জন্য এই মার্জিনটাকে তারা আরো বেশি করে গোটা ছাপ্পা ভোটের জায়গায় গেছে। ফলে এটাই ইনফ্যাক্ট প্রথম কথা হচ্ছে যে যারা সি ভোটারের সমীক্ষা করেছেন তাদেরকে আবারও সম্মান জানিয়ে বলেছি, খেয়ালি পোলাও পাকানোর সঙ্গে একটু বেশি ঘি দিলে তাতে কোনো অসুবিধা নেই, আপনারা রেজাল্ট দেখতে পাবেন, রেজাল্টে এক অসাধারণ রেজাল্ট দেবো। 2 নম্বর কথা, এবং মানুষের আসল রায়টা জানা যাবে পরশুদিন, তার আগে নয়। আমি জাস্ট শুভময়দা আর আমাদের যারা বলছেন, সমীরদা একটা কথা বলছিলেন, আপনারা খুব আশ্চর্য হয়েছেন অভিষেক বাবুর কথাতে, আমি সেই ডিবেটটাতে ঢুকতে পারছিলাম না, ওনারা খুব নাম্বার দিচ্ছিলেন। কিন্তু আমার মনে হলো জানেন তো যে ওই আপনি কাকে দায়িত্ব দিয়েছেন দেখবেন তো, এই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে 97% জায়গায় র্যানসেক করেছেন, কাউকে নির্বাচনে প্রার্থী দিতে দেননি। 34% জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। যাহা তৃণমূলের পলিটিক্যাল ডিএনএ, সেম বিজেপির পলিটিক্যাল ডিএনএ। এদের কাছে আপনি আশা করছেন এই সি ভোটার সমীক্ষা দিয়ে আপনি আসল চরিত্র পাবেন? এরা হচ্ছে সম্পূর্ণরূপে কার্যত কাজে লাগিয়েছে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে বিরোধীদের দুর্মুষ করার জন্য, তারপরেও দখল করেছে, তারপরেও যারা 2-4 জন জিতেছে সেই পঞ্চায়েত পৌরসভা দখল করেছে উন্নয়ন বাহিনী। এদের কাছে গণতন্ত্রের পয়েন্ট হচ্ছে একদিকে বলছেন মানুষ ভোট দিতে পারেনি, আবার একদিকে বলছেন ওই দিকে আমাদের ফলাফল খুব ভালো হবে, আমরা খুব দারুণ ফাইট দিয়েছি। এই চোখের জলটা কাদের পড়েছে জানেন? বিচারিতা কিন্তু চলতে পারে না। চোখের জল পড়েছে, দেখুন আপনার আগের নির্বাচনে চাপের পার্সেন্টেজ বাড়ছে, মায়ের চোখের জল পড়েছে, একই জায়গাতে আছে। আমরা কথা বললেই বাধা দেবে, সংস্থার কাছে যারা বলেছে বিরোধীদের কথাই বলতে পারেন নয়, এদের পলিটিক্যাল ডিএনএ খারাপ, জানতে চাইছে এদের পলিটিক্যাল ডিএনএ হচ্ছে বিরোধীদের দুর্মুষ করা। আপনাদের শুরুতে বলেছিলাম যে এমএলএ হোস্টেল এবং সেখানে তালা দিয়ে দেয়া, সেখানে বিক্ষোভে বসে পড়া ইত্যাদি ইত্যাদি গোটা দিনের যে ঘটনা প্রবাহ দ্রুত এক ঝলকে আমার পরের প্রতিবেদনে দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরছি। দেখুন, পুরভোটের দিনই এমএলএ হোস্টেলের গেটে ঝুলল বড় তালা, ভেতরে আটকে পড়লেন 8 জন বিজেপি বিধায়ক। অন্যদিকে সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে রাখল পুলিশ, পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন বিজেপি নেতা। What information? They are all MLAs and we are leaders. This is a free area, Bidhannagar. No election taking place. There is no 144. How you come that you have surrounded the place and restricting ourselves? বিকেল গড়িয়ে যাবার পর বাড়ির বাইরে বের হন শুভেন্দু, তখন পুলিশের সঙ্গে আরেক দফার বচসা শুরু হয় বিজেপি নেতাদের। এদিন সল্টলেকের বাড়িতে দলের অন্যান্য বিধায়ক ও নেতাদের ডেকেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে যাওয়ার জন্য বেরোচ্ছিলেন এমএলএ হোস্টেলে থাকা 8 জন বিজেপি বিধায়ক, কিন্তু অভিযোগ তারা বেরোতে গিয়ে দেখেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্পিকারকে আমরা ফোন করি, আমাদের বিধায়করা ফোন করে বলে আর কিছুক্ষণ ওয়েট করুন, তার আগে আমাদের আগে মানুষ বুইয়া বেরিয়ে গেলেন। আর আমরা নিজেদের পার্টির দলীয় কর্মসূচিতে এই এলাকায় না এসে অন্য এলাকায় জিতে চেয়েছি, আমাদেরকে তালা বন্ধ করে রেখে দিয়েছি।
বিধায়ক, যারা আইনসভার সদস্য, তাদের যদি এই অবস্থা হয়, অসহায় অবস্থা হয়, রাজ্যের মানুষের কি অবস্থা আর কলকাতার ভোটারদের কি অবস্থা এই নির্বাচনে, সেটা কিন্তু বারে বারে প্রমাণিত হচ্ছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী সল্টলেকের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সেখানেও তখন কয়েকজন বিজেপি বিধায়কও ছিলেন। পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের বচসার ভিডিও টুইটারে পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি লেখেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে জানিয়েছিলেন সল্টলেকে তার বাড়ি বিধাননগর কমিশনারেটের পুলিশ ঘিরে রেখেছে। তখন সেখানে বিধায়ক সহ 20 জন বিজেপি নেতা ছিলেন। আমরা এখন নর্থ 24 পারগানার মধ্যে আছি। কলকাতা কর্পোরেশনে ভোট হচ্ছে, আপনি নর্থ 24 পারগানা আমাদেরকে আটকাবার কোন অধিকার আছে আপনার? এখানে তো ভোট নেই। কেউ কলকাতার এমএলএ না, কেউ কলকাতার ভোটার না, তো তোমরা 5টার আগে কি করে বেরোবে? ইম্পর্টেন্সই ক্রিয়েট করছে। নিজে নিজে আমি সেলফ হাউস অ্যারেস্ট, এটা মহা মুশকিল। বিকেল 5টায় ভোট শেষ হবার পর খুলে দেওয়া হয় এমএলএ হস্টেলের তালা। যদিও তখনও শুভেন্দু অধিকারী সল্টলেকের বাড়ি ঘিরেছিল পুলিশ। তিনি বাড়ি থেকে বেরোতেই ফের দুপক্ষের মধ্যে বচসা বাধে। বিধাননগর পুলিশের কোনো রোল নেই, রোলটা কলকাতা কর্পোরেশন কেন করছে? ভাইপো বলেছে না পিসি বলেছে না অন্য কেউ বলেছে? আর আমরা বলছি যে অ্যারেস্ট করে নিয়ে যান, ডিটেল করে করতে পারবে না তো। বিধাননগরে ও অ্যারেস্ট করলে তো কোর্টে পাঠাতে হবে, কোর্টে পাঠালে তো নাক্ষত দিতে হবে। গোটা ঘটনায় পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সুদীপ্ত আচার্য, অরিত্রিক ভট্টাচার্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সমীর রাইচের কাছে যাব। এতক্ষণ অবধি যা যা আলোচনা করেছি সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় সমীরদা, যেটা এই যাবতীয় উত্তেজনা, আলোচনা, ভোট সন্ত্রাস সব কিছুতে চাপা পড়ে যাচ্ছে এবং অত্যন্ত বিপজ্জনক সেই প্রবণতাটা। তার কারণ যে কোনো মানুষ যিনি সংবাদপত্র পড়েন, ইন্টারনেট বা সংবাদ মাধ্যমে চোখ রাখেন, তিনি জানেন গোটা পৃথিবী জুড়ে এই ওমিক্রন এবং কোভিডের বিপদটা একটুও কাটেনি। আজকে আমি যখন কথা বলছি আপনার সঙ্গে, গত 24 ঘন্টায় এই রাজ্যের রিপোর্ট হলো যে কোভিড আক্রান্ত হয়েছেন 565 জন। আমরা হারিয়েছি 9 জন এই রাজ্যের সহনাগরিককে, যার মধ্যে 3 জন কলকাতার। এই ফিগারটা কিন্তু সবার আশঙ্কা বাড়িয়ে এবং আমরা ভুলে গেছি ক্রমশ বাড়ছে। সমীরদা, দেখো সুমন, খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই কোভিডে গোটা বিশ্বের বহু মানুষকে আমরা হারিয়েছি এবং আমাদের অনেকেরই প্রিয়জনদের আমরা হারিয়েছি। আমার নিজের দাদাকে আমি হারিয়েছি এবং এই ব্যথাটা আমি জানি। আমি খালি একটা জিনিসই দেখলাম যে কোভিড শুধু হয় সাধারণ নাগরিকের, কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের হয় না এবং তাদের স্বার্থসিদ্ধির জন্যে কোভিড অন্ততপক্ষে বাধা হয়ে উঠতে পারে না, এটা বারবার প্রমাণিত। অন্ততপক্ষে ভারতবর্ষে আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু তারাও আক্রান্ত হয়েছেন, বহু রাজনীতিবিদ আমাদের এই রাজ্যের আমরা হারিয়েছি। সেটা তখন দলীয় কোন্দল বলবে। তো ব্যাপারটা এইখানেই যে আমাদের সত্যি সত্যি যারা রাজনীতি করেন তাদের সুবুদ্ধির যে অভাব আছে, বা সুবুদ্ধি হয়তো আছে প্রচুর, কিন্তু তারা সেটা সুকাজে ইউজ করেন না। তাদের দুর্বুদ্ধি যেটা ইউজ করেন, যাতে তাতে মানুষ, যেমন তারা ভোটারদের ভোটারই ভাবেন না, তারা কাউন্ট করেন সংখ্যা দিয়ে। এটা তো আমরা বারবার দেখছি যে নাগরিক, একজন নাগরিক তার ভোট দেবেন। এটা আমি বারবার বলছি, এটা আজকের ঘটনা শুধু বলছি না, এটা দীর্ঘদিনের আমাদের একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। আমাদের হয়তো গর্বের বিষয়, দেখো বাংলা এরকম হতে পারে, যেটা একটা সময় আমরা বিহারকে দেখে হাসতাম, আজকে বিহার আমাদের দেখে হাসে। তো এটা আমরা বহন করে চলেছি এবং এটা আমাদের পরবর্তী যারা প্রজন্ম, তাদের জন্য আমরা রেখে যাচ্ছি। এবং যার জন্য আজকে সত্যি সত্যি যারা ভালো ছেলে মেয়ে, যারা সমাজের জন্য কাজ করতে চায় নিজের প্রফেশন বাদ দিয়ে, তারা কেউ আসতে চাইছেন না, সাহস পাচ্ছেন না, তাদের বাবা মারা সাহস পাচ্ছেন না। এবং বারবার বলছি, কি নির্দ্বিধায় আমরা দেখতে পাই দিনের পর দিন যখন মিছিলগুলো যাচ্ছে এবং সেখানে অগণিত মানুষ, তারা নিজেদের জীবনের, তারা হয়তো বোঝেন না, না বুঝেও বুঝতে পারেন না, বা রাজনৈতিক নেতারা তাদের কিন্তু বোঝান না এবং বার্তাগুলো দেন না। বরঞ্চ আমরা দেখতে পাই যখন দুর্ঘটনাগুলো ঘটছে, আমাদের রাজ্যে হিংসার ঘটনা ঘটছে, সমস্ত রাজনৈতিক দল যে যার স্বার্থ দেখে কিভাবে মিথ্যে বিবৃতি দিচ্ছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। এটা দুর্ভাগ্যের, এটা লজ্জার। আমি আলোচনার এই পর্বে দেবাংশুকে ধন্যবাদ। খানিকক্ষণ আগেই ও বিষয়টার উল্লেখ করেছে। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে তিনি ভোট দিতে পারেননি, তার স্ত্রী এবং কন্যা ভোট দিতে গেছিলেন। তারা খবর দিয়েছেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কেমন আছেন। এই প্রতিবেদনটা না রাজনৈতিক চাপানুতর, ঝগড়াঝাঁটির কোনো বিষয় নেই, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন আমাদের মনে হয়েছে যে এই খবরটা সাধারণ মানুষের সামনে রাখা অত্যন্ত জরুরি। দেখুন, ভোট দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, পাশে স্ত্রী।
ভোট দিয়ে বেরিয়ে এসে হাতের আঙুলে কালির দাগ দেখানোর সেই চেনা ভঙ্গি। এই ছবি শেষবার দেখা গিয়েছিল 2016 সালের 30 এপ্রিল বিধানসভা নির্বাচনের দিন। এরপর 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা আর এবার কলকাতা পুরো ভোট। আরও একটা নির্বাচনে ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মনে হচ্ছে একটা খুব মূল্যবান ভোট, মানে নাগরিক অধিকারকে বাংলার জনগণ হারালো। বুদ্ধদেবও ভোটটা দিতে পারলেন না, অধিকারটা প্রয়োগ করতে পারলেন না। রবিবার মেয়ে সুচেতনাকে নিয়ে বালিগঞ্জের পাঠভবন স্কুলে ভোট দিতে যান বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য। 17 পর 19-এও না, 21-এও না, উনি একেবারে শয্যাশায়ী। অসুবিধা কি হচ্ছে মানে সেটা যেটা হয়েছে ওনার সিওপিডির থেকে যেটা হলো, তারপর তো ওনার এখন চোখটা নিয়েও সমস্যা হয়েছে। চোখটাও ম্যাকুলার ডিজেনারেশনের জন্য চোখটাও দেখতে পাচ্ছেন না। খারাপ লাগছে, কিন্তু বাবার শারীরিক যে অবস্থা আর সমস্যাটা হচ্ছে চোখটা নিয়ে, মানে খুব সামনে গিয়ে না দাঁড়ালে উনি দেখতেও পান না, দেখার অসুবিধে আছে, দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছে, মানে ক্ষীণতর। দৃষ্টিশক্তি ছাড়া সমস্যা নেই না, বেড রিডেন, শয্যাশায়ী, বসতেও পারেন না। রাজ্যের স্টিয়ারিং একসময় তার হাতে ছিল। 10 বছরের মুখ্যমন্ত্রী, দাপুটে প্রশাসক, আর সেই তিনি আজ রাজনীতির ময়দান থেকে বহু দূরে। তবে শরীর সঙ্গ না দিলেও মন কিন্তু পুরোপুরি রাজনীতিতে। খবরাখবর রাখতে পাচ্ছেন, মানে মাথাটা একেবারে ঠিক। আর এমনি ভোটের খোঁজ খবর নেন আপনাদের থেকে? সমস্ত ভোট দিলে কি অভিজ্ঞতা? ভোট তো খুব শান্তিপূর্ণ হচ্ছে, দিলাম, বেরিয়ে এলাম। একের পর এক যুদ্ধ চলে যাচ্ছে, আর বহু যুদ্ধের পোড় খাওয়া সেনাপতি তার থেকে বহু দূরে এখন পাম অ্যাভিনিউয়ে ছোট্ট ফ্ল্যাটে অশক্ত শরীরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমি দুর্দমনীয় আশাবাদী। এত ছবি দেখিও আমি আশা করতে খুব ভালো লাগে, এবং আমি জানি আমার প্রত্যেক অতিথি, এমনকি টেলিভিশন সেটের ওপাশ থেকেও যারা দেখছেন তারাও আশা করবেন যে কোনো একদিন সত্যি সত্যি ওই যে 2 নম্বর প্যাকেজটা, ওই যে 2 নম্বর প্রতিবেদনটা, ওইটা সত্যি হবে, যে সত্যি সত্যি আমরা ঘটনাবিহীন, দুর্ঘটনাবিহীন, রক্তপাতবিহীন এবং এই সন্ত্রাসের অভিযোগবিহীন একটা চমৎকার নির্বাচন পাবো। হ্যাঁ, আমাদের এই বাংলায়, আমাদের এই কলকাতা শহরেও। বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক কারণে ভোট দিতে পারেননি, কিন্তু যারা আজকে ভোটদান প্রক্রিয়া, ভোটদানের অধিকার যাদের বিঘ্নিত হলো, নাগরিক হিসেবে, সহনাগরিক হিসেবে প্রত্যেকের কাছে আমার মনে হয় রাজনীতিবিদরা ক্ষমাপ্রার্থী হওয়া উচিত যে কেন একজনের গণতান্ত্রিক অধিকার বিঘ্নিত হবে। এর পাশাপাশি এটাও উল্লেখ করতে হবে যে বহু ওয়ার্ডে, বহু জায়গায়, বহু বুথে সম্পূর্ণ নির্বিঘ্নে গণতন্ত্রের উৎসবের মতো ভোট পালিত হয়েছে, সেই ছবিটাও কিন্তু ছিল। কিন্তু ওই আবার পুরনো প্রশ্নটা, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজ্যে নির্বাচিত সরকার আছে, যেখানে দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন, যে নির্বাচনে সেখানে একজন মানুষেরও গণতান্ত্রিক অধিকার বিঘ্নিত হবে কেন? সেই প্রশ্নটা দিয়ে এই অনুষ্ঠান শেষ করব, এই রাজনৈতিক সংস্কৃতির বদল চেয়ে। এবং প্রতীক হিসেবে শেষ প্রতিবেদনটা থাকবে সেলিব্রিটিরা, কৃতি মানুষরা, যারা আজকে ভোটাধিকার প্রয়োগ করলেন, তাদের উচ্ছ্বাসটা দিয়ে। আমরা চাই এই উচ্ছ্বাসটা 100%, 99% নয়, 100% মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। গণতন্ত্রের প্রকৃত উৎসব আমাদের এই রাজ্যে এবং এই শহরও দেখুক একবার। বোমাবাজি, বুথের ভেতরে বাইরে মার, থানা ঘেরাও, অবরোধ। এই ছবি বুঝিয়ে দেয় পৌষের শীতে কলকাতা পুরভোটের উত্তাপ কতটা। ভোট মানে কাঠফাটা গরমের চেনা ছবি। এবারের পুরভোট অবশ্য একেবারে মনোরম পরিবেশে, ঠান্ডায় ঠান্ডায়। সকালের দিকে বইছিল উত্তরে হাওয়া, হাতে ছাতা নয়, সোয়েটার চাদর চাপিয়ে বুথে যাওয়া। গণতন্ত্রের উৎসবে সামিল হলেন টালিগঞ্জের সেলিব্রিটিরাও। সাধারণ ভোটারদের মতো ভোটের লাইনে দাঁড়ান তারকারাও। টালিগঞ্জের অনেক সেলিব্রিটি, কেউ শাসক দলের হয়ে সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক। তারা কলকাতা পুরভোটে ভোটাধিকার প্রয়োগ করলেন। ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব সাউথ সিটির বাসিন্দা। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন তিনি।
আজকে বাংলার মানুষ নয়, শুধু ভারতবর্ষের মানুষ জানে কি আমাদের সরকার, আমাদের দিদি কতটা মানুষের জন্য কাজ করছে। তো এটা পরিষ্কার কি মানুষ আমাদের দলের সঙ্গে আছে, আমাদের প্রার্থীর সঙ্গে আছে। প্রথমবার ভোটের ময়দানে নেমেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া। এবার জনপ্রতিনিধি হিসাবে দিলেন ভোট। একদমই শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি, তো মানুষ পিসফুলি ভোট দিচ্ছে। মিনিমাম 138 পাক্কা জিতবো তো বটেই, যেটা এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আর কি আছে। জনতা ডেভেলপমেন্টের জন্যই ভোটটা দেবে আশা করা যাচ্ছে। আমাদের চিফ মিনিস্টার যা যা বলেন তিনি করে দেখিয়েছেন। সকাল সকাল স্ত্রীকে নিয়ে চারুচন্দ্র কলেজে ভোট দিতে আসেন চিরঞ্জিত। বুথে তারকাকে সামনে পেয়ে ভোট কর্মীদের ছিল সেলফির আবদার। বাইরেও ফটো সেশনের পর ছাড়া পান বারাসাতের তৃণমূল বিধায়ক। ভালো লাগে, তো অভ্যেস, বহু বছরের অভ্যেস, আমার প্রায় 40-44 বছরের অভ্যেস। বরঞ্চ এখন একটু কমে গেছে, আগে আরো বেশি হতো। অন্যবার মেয়ে কোয়েল থাকে সঙ্গে। ছেলেকে নিয়ে কোয়েল ব্যস্ত থাকায় স্ত্রীকে নিয়ে ভোট দিতে আসেন অভিনেতা রঞ্জিত মল্লিক। একটু ঠান্ডা পড়লে শরীরের পক্ষেও ভালো, আর জিনিসটা চাই যে সবাই এনজয় করুক, শীতটাকে এনজয় করুক, সেটাও চাই। মনে প্রাণে চাইবো পিসফুলি, যাতে সমস্ত জিনিসগুলো পিসফুলি হয়। লোকের যা অধিকার আছে তারা যেন সবাই প্রত্যেকে ঠিক মতো সেটাকে ব্যবহার করতে পারে, এটা তো আমি মনে প্রাণে চাইবো। এত শান্তিতে ভোট আগের বারেও যা হয়েছে এবারেও একদম সেম জিনিস। মেজরিটি তার ঠিক জায়গা মতো পরিষ্কারভাবেই মানুষ তার কথা বলবে এবং ভোটের মাধ্যমে। 95 নম্বর ওয়ার্ডে সত্যরঞ্জন খাস্তগির প্রাথমিক স্কুলে ভোট দেন অভিনেত্রী ও যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সপরিবারে ভোট দিতে যান তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম। অতসী মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।